হ্যালো এভরিওয়ান। সো আমার যে বড় ভিডিওটা এক ক্লাসে জেনারেল ম্যাথের 100 এমসিকিউর ওই ভিডিওটার একটা ছোট্ট পার্ট পরিমিতি, ওই পার্টটা কিন্তু এই ভিডিওটা অ্যাড হচ্ছে। তোমরা ম্যাক্সিমামলি ওই ভিডিওটা দেখবা, ওই ভিডিওটার লাস্ট পার্ট হিসেবে এই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাড করে আমি দিচ্ছি পরিমিতি। ওকে, তো তোমাকে যেটা আমি বলবো যে এই চ্যাপ্টারটা জেনারেলি ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ বেশি দাগাইতে হয় বা সলভ করতে হয়। তো এটার যে ক্যালকুলেশন পার্টটা আছে, এই ক্যালকুলেশন পার্টটা আমরা এই ভিডিওটাতে রাখবো না। মানে ধরো আমাকে যদি বলতো টোয়াইস পাই আর এখন পাই এর ভ্যালু ক্যালকুলেটরে বসায় যে অ্যান্সার আসবে, ওইটা আসলে আমি ক্যালকুলেট করতে গেলে ভিডিও লেন্থ বড় হইতে থাকবে। সো ওই ক্যালকুলেশন পার্টটা আমি তোমার হাতে ছেড়ে দিব। আমি যে সূত্র প্রয়োগ করে ম্যাথটা কিভাবে করতে হয় এই পর্যন্ত আমি তোমাকে দেখাবো। ঠিক আছে, বলো তোমরা কি বুঝতে পারছো? সো তো সবাই একটু ক্যালকুলেটর এই ভিডিওটা দেখার সময় প্লিজ ক্যালকুলেটরটা হাতে নিয়ে বসো, যাতে আমার সাথে সাথে আমি বলার পরে তোমরা ক্যালকুলেশন করে অ্যান্সারগুলো দেখায় নিতে পারো। তোমরা জানো যে প্রত্যেকটা ভিডিও শেষে অবশ্যই অ্যান্সার শিট দেওয়া আছে, সো অ্যান্সারটাও তোমরা দেখতে পারবা। আচ্ছা, কি বলছে? একটা বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? তাহলে ভাইয়া একটা বৃত্তের ব্যাস, বৃত্ত মানে কি? এই যে বৃত্ত, এটার কি? এটা হচ্ছে ব্যাসার্ধ। এন্ড এই ব্যাসার্ধর মতো যদি আরেকটা অংশ থাকে, ইট ইজ কল্ড ব্যাস। হ্যাঁ, তাহলে এটার ব্যাস কত? টোয়াইজার। তাহলে আমি বলতে পারি বৃত্তের ব্যাস টোয়াইজার ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এখন বৃত্তের পরিধি, পরিধি মানে কি? এই টোটাল গোল অংশটুকু বৃত্তের পরিধি। পরিধি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? টোয়াইস পাই আর, 2 ইন্টু পাই ইন্টু 6, তার মানে হচ্ছে 12 পাই। এখন দেখো পাই এর ভ্যালু হচ্ছে 3 পয়েন্ট সামথিং, তাহলে 3 12 36, অর্থাৎ 36 থেকে একটু বেশি। দেখো তো 36 থেকে কোথায় একটু বেশি আছে? যে এক নাম্বারটা, দেখছো? ক্যালকুলেটর না করো অ্যান্সার বের করে দেওয়া যায়। আচ্ছা, পরের ম্যাথ। পাই পরিধি বিশিষ্ট, পাই পরিধি বিশিষ্ট, পাই পরিধি বিশিষ্ট, হ্যাঁ কি বলছে? পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু পাই। তো সেইখান থেকে আমি এখানে দেখতেছি পাই পাই ক্যান্সেল আউট, আর ইজ ইকুয়াল টু হাফ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কতটুকু বলছে? হাফ। আচ্ছা, গেল। এবার বলো বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? পাই আর স্কোয়ার। সো পাই তো দেওয়াই আছে, আর স্কোয়ার বলতে আমি বুঝাই হাফ, তাহলে হাফ স্কোয়ার। সো এটার অ্যান্সার হচ্ছে পাই বাই 4। দ্য অ্যান্সার ইজ পাই বাই 4। দ্য অ্যান্সার ইজ সি। ওকে, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। দেখো বৃত্তের পরিধি, পরিধি বলতে বোঝায় যে টোয়াইস পাই আর, আর বৃত্তের ব্যাস, ব্যাস বলতে বোঝায় টোয়াইস আর। এবার এই দুটার অনুপাত জিজ্ঞাসা করছে, তাহলে পরিধি ডিভাইডেড বাই ব্যাস, পরিধি ডিভাইডেড বাই ব্যাস। একটু সাউন্ড চেক করে নিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা, ভয় লাগে। ওকে, একবার অলরেডি এই ভিডিও এনক্রিপ্টেড হয়ে গেছে, কোর্সই ডিলিট হয়ে গেছে, হোয়াটএভার। আচ্ছা, 2 আর 2 ক্যান্সেল আউট, আর আর ক্যান্সেল আউট। সো আমি লিখতে পারি যে এটা সমান সমান, অ্যাকচুয়ালি কি বলো, এটা সমান সমান, যে কাটাকাটি হয়ে গেল তোমরা বুঝতেই পারতেছো যে এইটা আর এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে পরে থাকবে হচ্ছে পাই/1। তাহলে অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে এ। ওকে, দেখছো সহজ না? এটা আপনার কিন্তু বেশি সহজ। বলছে বৃত্তের পরিধি 36 পাই, বৃত্তের পরিধি 36 পাই হলে এর ব্যাসার্ধ কত? তাহলে পরিধি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু 36 পাই। হ্যাঁ, 36 পাই। ব্যাসার্ধ এখানে আর এর ভ্যালু নির্ণয় করা লাগবে। তাহলে দেখো আর ইজ ইকুয়াল টু 36 পাই ডিভাইড বাই 2 পাই। তো পাই পাই ক্যান্সেল আউট, অতএব আর ইজ ইকুয়াল টু 18, আর ইজ ইকুয়াল টু 18 মিটার। আর ইজ ইকুয়াল টু কত মিটার হবে বলো? 18 মিটার। ঠিক আছে। আচ্ছা, এবার আসো এইটা, এবার আসো এইটা। সো বলতেছে এটা একটা বৃত্তের, আমরা এরকম জিনিসপত্র পড়ে আসছি আগে। এটা একটা বৃত্তের কি এত সেন্টিমিটার, একটা বৃত্তের স্পর্শক, বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক টানা হয়েছে এবং বলছে ওপি ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। ওপি বলতে এই ওপি ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার এবং ওবি বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু বলছে 5 সেন্টিমিটার। আমরা জানি যে কেন্দ্র থেকে কোন একটা স্পর্শকের অঙ্কিত লম্ব, অঙ্কিত ব্যাসার্ধ, ওইটার উপর কি হয়? লম্ব হয়, রাইট? স্পর্শকের উপর কি হয়? লম্ব হয়। আচ্ছা, এখন আমাকে বলছে ওবিপি, ওবিপি এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে। আচ্ছা, যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে তুমি লিখতে পারো, দেখো তুমি কি লিখতে পারো? সমকোণী ত্রিভুজ হইলে এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হবে ভূমি। তাহলে ভূমি সমান সমান লেখা যায় অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ইটস অল অ্যাবাউট, তোমার দেখবা 144 অর্থাৎ 12।
এটা আমরা সবাই মোটামুটি জানি। এবার ত্রিভুজের ক্ষেত্রফল, এবার হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি লেখা যায়, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা ভূমি কোনটা, এটা ওবি বা বিপি ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে ওবি, উচ্চতা হচ্ছে ওবি। তাহলে হাফ হাফের মতো আছে, ভূমি 12 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার, 5 12 60, 60 অর্ধেক করলে হচ্ছে 30, 60 অর্ধেক করলে হচ্ছে 30 সেন্টিমিটার স্কোয়ার, 30 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এবার আসো, তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত? আচ্ছা, তিনটা বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, চিন্তা করো এটা একটা বৃত্ত, আরেকটা বৃত্ত যার ব্যাস কত বলছে, যার ব্যাস হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এটা আরেকটা বৃত্ত। এবার চিন্তা করো আর একটা বৃত্ত যার ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার, আর একটু বড়, এই দুটার ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে মোটামুটি এরকম ভাবে স্পর্শ করছে। তাহলে এইটা হচ্ছে তাদের একটা ব্যাসার্ধ, এই পাশে আর একটা ব্যাসার্ধ, হ্যাঁ এই পাশে আর একটা ব্যাসার্ধ, এবং এই বৃত্তের ক্ষেত্রে আর একটা ব্যাসার্ধ আমি কল্পনা করতে পারি। ওকে, আচ্ছা এখন দেখো, এই হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ, কানেক্ট করলাম। এই বৃত্তের ক্ষেত্রে ইয়েলো করে দেই, ইয়ার একটা বৃত্ত, এবং তার ক্ষেত্রে এই পাশে একটা কানেক্ট করলাম, এবং এই যে আর একটা ত্রিভুজ গঠন করতে হলে এই পাশ থেকে আরেকটা বৃত্ত কানেক্ট করলাম। তাহলে দেখছো তিনটা বৃত্ত বহিঃস্পর্শ করলে একটা সুন্দর দেখে ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এইটার পরিসীমা বের করা লাগবে। এখন বলতো সাদা বৃত্তের ব্যাস হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এইটাও 3 সেন্টিমিটার। ওকে, ইয়েলো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 সেন্টিমিটার, এবং গ্রিন বৃত্তের ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার, তাহলে এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তাহলে এইখানে যে ত্রিভুজটা দেখতে পারতেছো এর একটা বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার দেখো তো, 3 আর 4, ঠিক আছে। এটাকে ধরো ও এ বি, তাহলে ও এর দৈর্ঘ্য হচ্ছে 3 আর 4 7 সেন্টিমিটার, ও বি এর দৈর্ঘ্য হচ্ছে 3 আর 5 8 সেন্টিমিটার, আর এ বি এর দৈর্ঘ্য হচ্ছে 4 আর 5 9 সেন্টিমিটার। দেখছো 5 আর 3 8 সেন্টিমিটার, 3 আর 4 7 সেন্টিমিটার, এ বি হচ্ছে এত। তাহলে এটার যদি আমি এখন পরিসীমা বের করি, এটার যদি আমি এখন পরিসীমা বের করি, আই ক্যান রাইট 7 + 8 + 9, তাহলে 8 আর 8 16 15 16 17 18 19 20 21 22 23 24 24 সেন্টিমিটার। দ্য অ্যান্সার ইজ টি। দেখছো কত সহজ? হ্যাঁ, আচ্ছা, কোন বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে বৃত্তচাপ কেন্দ্রে, কোন বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে তার দৈর্ঘ্য কত? অর্থাৎ আমার কাছে একটা বৃত্ত আছে, সেই বৃত্ত আমার কি করতেছে, কেন্দ্রে এরকম ধরো একটা বৃত্তচাপ আছে, এবার এই বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি। এটা হচ্ছে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এটাও ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। এবার আমাকে এই এতটুকুর দৈর্ঘ্য বের করতে বলছে, আই হ্যাভ টু ক্যালকুলেট দিস। এই এতটুকুর বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে বলছে। কিভাবে বের করব? আমার বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আছে, S = r থিটা। এই থিটা অবশ্যই কিতে বসতে হবে, রেডিয়ান্সে বসতে হবে, রাইট। আর বলা আছে 10 সেন্টিমিটার, আর থিটা সমান তুমি লিখতে পারো 60, এবং এইটাকে ডিগ্রি থেকে যদি রেডিয়ানে কনভার্ট করতে চাও, যেহেতু বলছে ডিগ্রি দিতে হবে রেডিয়ানে, পাই / 180। এটা ক্যালকুলেট করলে যে এটা অ্যান্সার আসবে ওইটাই তোমার অ্যান্সার। মেবি বি নাম্বারটা হবে, আই হ্যাভ নো আইডিয়া। সো এটা একটু ক্যালকুলেট করিয়ে নিও, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো সেম টিপসের একটা ম্যাথ। এখন বলতেছে যে ওএম কেন্দ্রবিশিষ্ট বৃত্তে mn is equal to 6 সেন্টিমিটার। তাহলে mn যদি 6 সেন্টিমিটার হয়, এই পুরোটা হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে ON এটা কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, OP এটা কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছে PON এর ক্ষেত্রফল কত, কি চাইছে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই r স্কয়ার থিটা ডিগ্রিতে / 360। তাহলে পাই আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, r স্কয়ার থিটা এর পরিচয় হচ্ছে 60 ডিগ্রি, আর নিচে পড়ে আছে 360 ডিগ্রি। ওকে, এবং এটাকে তুমি যদি মোটামুটি ক্যালকুলেট করো, সো তুমি যে অ্যান্সার পাবা সেটা এমন হবে যে 3 স্কয়ার ইনটু 60 divided by 360 is all about 3 divided by twice pi, 3 divided by twice pi। হ্যাঁ, সো পাই এর ভ্যালু হচ্ছে 3 3 × 9, তারে 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 4.5 এর থেকে একটু বেশি, মনে হয় এই নাম্বারটা অ্যান্সার। ক্যালকুলেট করে দেখো, হ্যাঁ
কাইন্ড অফ এ নাম্বারটা অ্যান্সার। আচ্ছা এবার দেখো পাই সেন্টিমিটার পরিধি বিশিষ্ট, এটা আমরা করে ফেলছি, সো এটা আমাদের দরকার নাই, আল্লাহ হাফেজ। এটাও আমরা করে ফেলছি। আচ্ছা এটাতে অ্যান্সার দেওয়া আছে, হ্যাঁ ওইটাই অ্যান্সার। ওকে এবার আসো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ঘটনা। একটা সমবাহু ত্রিভুজ মানে কি, যেই ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। ওকে সমবাহু ত্রিভুজ রিলেটেড দেখো কতগুলো আগে ইনফরমেশন একটু শিখানো। যেই ত্রিভুজের তিনটা বাহুই সমান, ধরো এইটা এ বাহু, এইটা এ বাহু, এইটা এ বাহু, এই ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে কত ডিগ্রি করে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি এন্ড 60 ডিগ্রি। ওকে এটা হচ্ছে এ বি সি সমবাহু ত্রিভুজ। এবার আসো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমাকে নির্ণয় করতে বলে, ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান তুমি মনে রাখবা 3/4 a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা এখন যদি তোমারে বলে সমবাহু ত্রিভুজের মধ্যমা, মধ্যমা মানে কি, যে পয়েন্টে একদম মিডল অবস্থায় ছেদ করছে, তাহলে সমবাহু ত্রিভুজের যে মধ্যমা সেটাকে আমি যদি ডি ধরি, এডি, এডি, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি, এইটা কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আমি লিখতে পারি √3/4 a²। হ্যাঁ হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এডি, ইজ ইকুয়াল টু √3/4 a²। এন্ড দেন এই পাশে যদি আমি গুণ করি, এ দিয়ে এ ক্যান্সেল আউট, এডি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি √3/2 ইন্টু এ। এটাকে আমি বলতে পারি মধ্যমা, এটাকে আমি বলতে পারি মধ্যমা, এটাই আমার কি মধ্যমা। হ্যাঁ দিস ইজ মধ্যমা, এটাই হচ্ছে আমার মধ্যমা, বা এটাকে আমি বলতে পারি ত্রিভুজের উচ্চতা, এটাকে আমি ত্রিভুজের কি বলতে পারি উচ্চতা। উচ্চ বলো ক্লিয়ার? ওকে আচ্ছা এখন বলো সমবাহু ত্রিভুজের 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু আমার কি সমান আমি জানি, তাহলে টোটাল ত্রিভুজের পরিসীমা কি হবে 6 + 6 + 6, তাহলে এটা সমান সমান কত আসতেছে 18 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার কি ফুল পরিসীমা, তাহলে এখানে আমি কি লিখতে পারি টুয়াইস s = 3 × 6 = 18। অতএব s = 18/2 = 9 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা, এবং এটা সমান সমান কি বলতে পারতেছি 9 সেন্টিমিটার। এটা সমান সমান কি বলতে পারতেছি 9 সেন্টিমিটার। আচ্ছা সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য, একটা বাহু সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? এটা তো সূত্র √3/4 × 6²। ক্যালকুলেট করো, ভ্যালু ক্যালকুলেট করো, মেবি কত আসবে 36/4, 4 নং 36, 9√3, the answer is C, 9√3, the answer is C. Pretty easy, pretty easy. আচ্ছা বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, মধ্যমার দৈর্ঘ্য কত? এই যে একটু আগে সূত্র পরে আসে না মধ্যমার দৈর্ঘ্য, √3/2 × a, এটা হচ্ছে মধ্যমার দৈর্ঘ্য, √3/2 × a এর পরিচয় হচ্ছে 10 মিটার, সো এটার অ্যান্সার আসবে 5√3, 5√3, দ্যাটস দ্য অ্যান্সার, 5√3, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলা আছে, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলছে এত বর্গমিটার হলে এর পরিসীমা কত? তাহলে দেখো আগে তো হচ্ছে ক্ষেত্রফল, তাহলে √3/4 a² = আমি বলতে পারি 12√3। এখন 3 তো ক্যান্সেল আউট হয়ে গেছে, a² = 12 × 4, 4 12 কত হয় 48, তাহলে a = √48। হ্যাঁ কত আসতেছে √48। 12 সমান সমান কি লেখা যায় 4 4 × 3, তাহলে 4 4 আর 16 × 3, তাহলে 16 এর রুট করলে 4√3, এইটা হচ্ছে আমার কি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্য। এখন যদি বলে পরিসীমা, পরিসীমা মানে তিনটা বাহুর দৈর্ঘ্যই তো সমান, তাহলে পরিসীমা তিনটা বাহুর দৈর্ঘ্যই যেহেতু সমান, সো আমি একটাকে লিখবো 4√3, আবার লিখবো 4√3, আবার লিখবো 4√3, তাহলে কয়টা 4√3 আসলে 3টা 4√3, তাহলে 3 4 12, 4√3, 3 4 12, 4√3। বুঝছো? ক্লিয়ার? ওকে বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছো? ওকে ওকে একটি সমবাহু ত্রিভুজের কত, এর উচ্চতা কত? এটা তোমাদের হাউসওয়াইফ, এটা তোমাদের হাউসওয়াইফ। ওকে আচ্ছা এবার আসি, এবার এই ম্যাটটার দিকে তাকাও, এবার এই ম্যাটটার দিকে দেখো কি বলছি, একটি সমবাহু ত্রিভুজের
পরিবৃত্তের কেন্দ্র থেকে শীর্ষতয়ের দূরত্ব সমান, অন্তবৃত্তের কেন্দ্র থেকে বাহুতয়ের দূরত্ব সমান, কোণগুলো পরস্পর অন্তবৃত্তের কেন্দ্র। আচ্ছা, একটা একটা করে হিসাব করব। পরিবৃত্তের কেন্দ্র শীর্ষবৃত্তের থেকে সমান, চিন্তা করো এটা একটা সমবাহু ত্রিভুজ। এবার এই ত্রিভুজে আমার কি আছে? এই ত্রিভুজে মোটামুটি একটা পরিবৃত্ত আছে, এরকম একটা পরিবৃত্ত। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে আমার পরিবৃত্ত যদি থাকে তাহলে তার সেন্টার কোথায়? এই যে এখানে। আচ্ছা, এবার পরিবৃত্ত থেকে আমি যদি শীর্ষতয়ের দূরত্ব নেই, অর্থাৎ এইখান থেকে এইখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেখো এই তিনটাই অ্যাকচুয়ালি কি পরিবৃত্তের ব্যাসার্ধ হিসাবে কাজ করতেছে এই বৃত্তের ক্ষেত্রে। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে যদি পরিবৃত্তের ব্যাসার্ধ হিসাবে কাজ করে তাহলে বলা যায় এর প্রত্যেকটা দূরত্ব সমান, এর প্রত্যেকটা দূরত্ব সমান, এর প্রত্যেকটা দূরত্ব সমান, এর প্রত্যেকটা মানে OA ইজ ইকুয়াল টু OB প্লাস ইজ ইকুয়াল টু OC ইজ ইকুয়াল টু R, প্রত্যেকটা ডিসটেন্স সেম। তাহলে আমি বলতেই পারি যেহেতু প্রত্যেকটা ডিসটেন্স সেম, অতএব এর দূরত্ব প্রত্যেকটা ক্ষেত্রে সমান, তাইলে এটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, পরে বলছো অন্তবৃত্তের কেন্দ্র বাহুতয়ের দূরত্ব সমান। অন্তবৃত্তের কেন্দ্র, চিন্তা করো এটা একটা অন্তবৃত্ত এবং এই অন্তবৃত্তের যে কেন্দ্র আছে, অন্তবৃত্তের যে কেন্দ্র আছে এটা একটা ত্রিভুজের অন্তবৃত্ত এবং অন্তবৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। এবার বলছে অন্তবৃত্তের কেন্দ্র থেকে বাহুতয়ের দূরত্ব সমান। সো এইখান থেকে একটা বাহু, এখান থেকে একটা বাহুর দূরত্ব, এখান থেকে একটা বাহুর দূরত্ব, এখান থেকে একটা বাহুর দূরত্ব, এই তিনটা বাহুর দূরত্ব সমান। হ্যাঁ অবশ্যই, কারণ যদি এটা অন্তবৃত্ত হয় এই প্রত্যেকটা কি অন্তবৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে, এই প্রত্যেকটা অন্তবৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে ABC, ঠিক আছে? OA ইজ ইকুয়াল টু OB ইজ ইকুয়াল টু OC ইজ ইকুয়াল টু R ডট, এটা কি অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা অন্তবৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করছে। আর আমরা জানি প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ কি সমান, যেহেতু সমান তার মানে এটাও কারেক্ট। লাস্ট, কোনগুলো সমদ্বিখণ্ডকগুলো অন্তবৃত্তের কেন্দ্র দিয়ে যায়? চিন্তা করো এইটা একটা অন্তবৃত্ত এবং আমার অন্তবৃত্তের ভিতরে যা আছে সবকিছু মুছা দিই। অন্তবৃত্তের ভেতরে যা কিছু আছে সবকিছুরে মুছা দাও। আচ্ছা, শুধু এতটুকুকে নিয়ে কাজ করো। এখন কি হচ্ছে, অন্তবৃত্ত কিভাবে উৎপন্ন হয়? অন্তবৃত্ত উৎপন্ন হয় এই কোণের একটা সমদ্বিখণ্ডক এবং এই কোণের একটা সমদ্বিখণ্ডক। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ এবং তার প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক কি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ এবং প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক আসলে সেম, ফলে এই কোণের সমদ্বিখণ্ডক আসলে এই বিন্দু দিয়েই যাবে। তার ফলে এই 3 নাম্বারটাও কি হবে সঠিক, 1, 2 ও 3, 1, 2 ও 3। আচ্ছা, এবার আসো এটা কি বলছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো বলতেছে ও কেন্দ্রে বিশিষ্ট বৃত্তাকার মাঠের সীমানা ঘেঁষে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এইটা হচ্ছে মাঠ, এই এতটুকু হচ্ছে মাঠ, তারপর 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন বলছে রাস্তাটার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল মানে কি এতটুকুর ক্ষেত্রফল, এই যে এতটুকুর ক্ষেত্রফল, বুঝছো এই এতটুকুর ক্ষেত্রফল। তাহলে এতটুকুর ক্ষেত্রফল আমি কিভাবে বের করবো? দেখো পুরো এটাও একটা বৃত্ত, এটাও একটা বৃত্ত। তাহলে ছোট বৃত্তটার কি বলতো, ছোট বৃত্তটার কি বলতো, ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 6 মিটার। আর এই বড় বৃত্তটার ব্যাসার্ধ কয় মিটার বলতো? 6 আর 2 হচ্ছে 8, কারণ 2 মিটার চওড়া রাস্তা, 8 মিটার। তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা যে রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? পাই R2 এর হোল স্কয়ার মাইনাস পাই R1 এর হোল স্কয়ার। ওকে, তাহলে পাই যদি আমি কমন নেই, এখানে আমি লিখতে পারি 8 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। সো এখানে কি আসবে? 64 মাইনাস 36, ঠিক আছে? 64 মাইনাস 36, 8 স্কয়ার মাইনাস 6 স্কয়ার 36 ইন্টু 3.1416 ইজ অ্যাবাউট 87.96, 87.96। 1 নাম্বারটার উত্তর, 1 নাম্বারটার উত্তর কি 87.96। ওকে, এই হচ্ছে তার উত্তর, এটা তো আমাদের লাগবে না। ওকে, এর পরের ম্যাথটা হচ্ছে যে চিত্রে গাঢ় অংশকৃত জিনিসের ক্ষেত্রফল কত? গাঢ় অংশকৃত ক্ষেত্রফল দিয়ে বোঝাচ্ছে যে বৃত্ত কলার ক্ষেত্রফল, বুঝছো? এই বৃত্ত কলাটার ক্ষেত্রফল, এই বৃত্ত কলাটার ক্ষেত্রফল কত? এই দেখো এখানে বলেই দিছে যে এ ও বি এর কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে বলো এই বৃত্ত কলার ক্ষেত্রফল কত? সো তুমি সূত্র বসাবা হচ্ছে পাই আর স্কয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 360, যেখানে আর এর ভ্যালু হচ্ছে 6 মিটার।
বৃত্তকলার ক্ষেত্রফল। এটা তোমরা নিজেরা হাউসওয়াইফ অথবা হাউস হাজবেন্ড করবা, দ্রুত এটারে হচ্ছে শেষ করো, দ্রুত এটারে শেষ করো। ওকে, তারপরের ম্যাথ হ্যাঁ, তারপরের ম্যাথ। ওকে আচ্ছা পরের ম্যাথের দিকে আমরা যাই। ওকে, তাহলে এখন এই ম্যাথটা আমাকে কি বলতেছে দেখো, এই ম্যাথটা বলতেছে যে বর্গটির ক্ষেত্রফল, বলছে বর্গটির ক্ষেত্রফল 25 পাই স্কয়ার। দেখো বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান সমান কি লেখা যায়, বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, তাই না? তাহলে এই বর্গের ক্ষেত্রফল যদি তাই হয়, তুমি আমারে বলো যেহেতু বর্গের ক্ষেত্রফল এত, তাইলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার, তাইলে এক নাম্বারটার অনুসারে বর্গের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল তুমি লিখতে পারো 5 স্কয়ার মানে 25 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটা কারেক্ট। ওকে, আচ্ছা বৃত্তের পরিধি সমান সমান লেখা যায় টুয়াইস পাই আর। এখন কথা হচ্ছে এই বৃত্তটা কোথায়, বর্গের ভেতরে, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত হয় বলো তো? তুমি ভালো করে অবজার্ভ করো, এই বৃত্তের যে বাহুর দৈর্ঘ্য সেটা বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান, তাহলে 5 আর 5 কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এটা হচ্ছে এই বৃত্তের ব্যাস। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কি হবে, বৃত্তের যে ব্যাসার্ধ হবে সেটা হবে হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য সমান টুয়াইসে, ঠিক আছে? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে a, বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে a, কারণ ব্যাস যদি এত হয় বৃত্তের ব্যাসার্ধ হবে a = আমরা লিখতে পারি 5 সেন্টিমিটার, লিখতে পারি 5 সেন্টিমিটার। তাহলে 2 পাই * 5, ওকে, তাহলে 10 পাই, কত পাই আসবে 10 পাই। তাহলে 3 10 কে 30, 3 10 কে কত আসতেছে দেখো, টুয়াইস পাই আর বৃত্তের পরিধি না, 5 দুগুণে 10, 10 আর 3, ঠিক আছে না? হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, এই যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, এই এতটুকু 5 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে বৃত্তের পরিধি = টুয়াইস পাই আর, টুয়াইস * পাই * আর, আর এর ভ্যালু গুণ করলে এত। আচ্ছা, তারপর বলতেছে ইওএফ, ও না, ভুল হয়েছে আমার এখানে, সরি। দেখো বৃত্তের যে ব্যাসার্ধ, এটা কি পুরোটা বৃত্তের ব্যাস, এই পুরোটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, সরি ভুল হয়েছে। আর বৃত্তের ব্যাসার্ধ r = 5 / 2, বৃত্তের ব্যাসার্ধ a / 2, অর্থাৎ 5 / 2 সেন্টিমিটার, 5 / 2 সেন্টিমিটার। এবার ঠিক হবে যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে টুয়াইস a, ঠিক আছে? তাহলে এখানে আসবে 5 / 2 সেন্টিমিটার, এটা কাটাকাটি করলে 5 পাই, তাহলে দেখবা 3 5 15 পয়েন্ট সামথিং। হ্যাঁ, এবার ঠিক আছে। 3 নাম্বার বার বলতেছে ইওএফ এর ক্ষেত্রফল, ইওএফ এটার ক্ষেত্রফল, এটা সমান সমান কি বলা যায়, পাই r স্কয়ার থিটা / 360, রাইট? তাহলে পাই * 5 / 5 / 2 এর স্কয়ার, কেন্দ্রে কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি, / 360। সেটা ক্যালকুলেট করে দেখবা অ্যান্সার 1 2 3 তিনটাই আসবে। জাস্ট একটু ক্যালকুলেশন করে মিলান, ওকে। এরকম আরেকটা ম্যাথ, কি বলছে, বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, দেখো বৃত্তটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, বৃত্তের পরিধি এত, গাঢ় অংশের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আমি কি লিখতে পারি, ওই যে বর্গের বাহুর দৈর্ঘ্য / এই পুরোটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কতটুকু, এই যে এতটুকু। r = আমি লিখতে পারি 8 / 2 = 4 সেন্টিমিটার, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, তারপর বলছে বৃত্তের পরিধি = কি লিখবা, টুয়াইস পাই r, 2 * পাই * r এর ভ্যালু 4, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে, গাঢ় অংশের ক্ষেত্রফল, এটা তোমরা হোমওয়ার্ক করবা, আমি জাস্ট ধরাই দিতেছি। তারপর গাঢ় অংশের ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছে, এই যে এই অংশটার ক্ষেত্রফল বের করতে বলতেছে। তাহলে দেখো বর্গের ক্ষেত্রফল হচ্ছে বড় ক্ষেত্রফল, তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল সমান সমান তুমি কি লিখবা, পুরো বর্গের ক্ষেত্রফল হচ্ছে 8 স্কয়ার, তার থেকে বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ চলে যাবে, পাই r স্কয়ার, সো 8 স্কয়ার 64 মাইনাস পাই, r এর ভ্যালু হচ্ছে 4 স্কয়ার। এটা যদি ক্যালকুলেট করে অ্যান্সার কি আসবে দেখো, 8 স্কয়ার - 3.1416 ইনটু
4 স্কোয়ার, এটার অ্যান্সার আসবে হচ্ছে 13 দশমিক সামথিং। তার মানে এইটাও হচ্ছে কারেক্ট। তাহলে এর অ্যান্সার কি 1 2 3? এটার অ্যান্সার হচ্ছে 1 2 3। ক্যালকুলেট করে চেক করবা। আচ্ছা, 3 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক কেন্দ্রিক দুটি বৃত্তের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত? আচ্ছা, আগে আঁকি। এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর একটা বৃত্ত আছে, এটা হচ্ছে ধরো একটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর একটা হচ্ছে কত সেন্টিমিটার বলছে? 2 সেন্টিমিটার, একটা হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা, তো বৃত্ত দুইটার কেন্দ্র কি হতে হবে? সেম। কেন্দ্র দুইটা কি হতে হবে? সেম। ওকে, এটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, আর একটা কেন্দ্র আমরা আঁকবো। ওকে, তো এক কেন্দ্রিক হইতে হবে, বৃত্ত দুইটার কেন্দ্র কি হইতে হবে? এক কেন্দ্রিক। একটার ব্যাসার্ধ আমাকে বলছে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার, এবং আরেকটার ব্যাসার্ধ আমাকে বলছে 2 সেন্টিমিটার। আরেকটার ব্যাসার্ধ আমাকে কত বলছে? 2 সেন্টিমিটার। ওয়ান ইজ 2 সেন্টিমিটার, ওয়ান ইজ 3 সেন্টিমিটার। আচ্ছা, খুবই চমৎকার কথা। এখন বলছে এদের মাঝের পরিধিদ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে যে এরকম এটার, অর্থাৎ যে রাস্তার যে অংশটার ক্ষেত্রফল বের করে আসবে এরকম ম্যাথ। সো তুমি লিখবা যে পাই আর স্কোয়ার, বড়টার স্কোয়ার, মাইনাস পাই ছোটটার স্কোয়ার। কারণ এই বড়টার থেকে যদি আমি ছোটটা বিয়োগ দিয়ে দিই তাহলে আমি মাঝের অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো। এই বড়টা হচ্ছে এই পুরোটাকার অংশের ক্ষেত্রফল, তার থেকে মাঝের অংশটুকু বিয়োগ দিয়ে দিব, তাইলে আমি পাবো এই এতটুকুর অংশের ক্ষেত্রফল। তো আমার এখানে আমি পাচ্ছি 9 পাই মাইনাস 4 পাই ইজ অল অ্যাবাউট 5 পাই। দ্য অ্যান্সার ইজ এ। দ্য অ্যান্সার ইজ এ, 5 পাই। ওকে, দেখো এবার বর্গের জিনিসপত্র আসবে। আমরা জানি বর্গের যে ক্ষেত্রফল, সেই বর্গের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, এবং বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি সমান। একটি বর্গের পরিসীমা এত, তাহলে এর ক্ষেত্রফল কত? আচ্ছা, আগে একটু বর্গক্ষেত্র আঁকি। দেখো একটা বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি সমান, এটা a, এটা a, এটা a, এটা a, এবং মনে রাখবা বর্গের কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি রুট টুয়াইজ এ। কিভাবে আসলো? এটাকে চিন্তা করো একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ চিন্তা করলে রুট ওভার, এটা ভূমি এটা লম্ব, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার টুয়াইজ এ। পাইলাম? আচ্ছা, এটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, যদি আমাকে বলে বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা কি হবে? পরিসীমা মানে চারটা বাহুর যোগফল, তাহলে এ এ এ এ, এটা যোগ করলে কি আসবে? এ এ এ এ। So all is about 4a. পরিসীমা কত আসতেছে? 4a। বুঝলা? আচ্ছা, বলছে বর্গের পরিসীমা is equal to 4a is equal to a divided by 3. ওকে, আচ্ছা, এখানে আমি a না ধরি, x ধরি, কারণ নাইলে গোলায় যাবে, ম্যাথের মধ্যে গোলা যাওয়ার সম্ভাবনা আছে। যে a কোনটা x কোনটা, ধরো এটা x x x x x, it's all about x x x x, চারটা x এর যোগফল 4x। তাহলে বর্গের চারটা বাহুর যোগফল এত, অতএব আমি বলতে পারি x is equal to a divided by 12। এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। এখন বলছে ক্ষেত্রফল is equal to x স্কয়ার, তাহলে a divided by 12 এটার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার divided by 144। ক্ষেত্রফল is equal to কি? বর্গের বাহুর স্কয়ার। তাহলে অ্যান্সার কি আসবে? a স্কয়ার ডিভাইড বাই 144। দেখো এইটার উপরে বেস করে আমাদের অনেকগুলো ম্যাথ আসছে। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ? আচ্ছা, দেখো চিন্তা করো একটা বর্গক্ষেত্র হচ্ছে, এটা একটা বর্গক্ষেত্র, এবং তার একটা সুন্দর দেখে কি আছে? কর্ণ আছে। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চিন্তা করো x, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কয়ার। এটা কার ক্ষেত্রের ক্ষেত্রফল? বর্গক্ষেত্রের। দিস ইজ বর্গক্ষেত্রের, ওকে, ক্ষেত্রফল। দিস ইজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, এবার এইটার বাহুর উপরে আমি যদি কল্পনা করি একটা সুন্দর দেখে, এটার বাহুর উপরে আমি যদি একটা কল্পনা করি একটা সুন্দর দেখে ক্ষেত্রফল অঙ্কন করা যাচ্ছে, এটার বাহুর উপরে আমি যদি সুন্দর করে চিন্তা করি এখানে একটা বর্গক্ষেত্র অঙ্কন করা যাচ্ছে, সো হোয়াট ক্যান উই ফাইন্ড? এইটার দৈর্ঘ্য কত? রুট ওভার টুয়াইজ এক্স, এটার দৈর্ঘ্য রুট ওভার টুয়াইজ এক্স, এটার দৈর্ঘ্য রুট ওভার টুয়াইজ এক্স, এটার দৈর্ঘ্য রুট ওভার টুয়াইজ এক্স। গট ইট? এখন বলো এটার ক্ষেত্রফল, এটার অনুপাত কত? রুট ওভার টুয়াইজ এক্স এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2x। এটা হচ্ছে কি? কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র। ওকে,
কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। পাইছো? আচ্ছা, এবার দুটো অনুপাত নিবা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডিভাইড বাই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সো এইটার অনুপাত করলে কি আসে? হাফ, 1:2 বা অর্ধেক। এটা কি বোঝাচ্ছে? অর্ধেক। বা এটার অনুপাত করলে কি লিখবো? 1:2। হ্যাঁ, বুঝছো বুঝছো বুঝছো? এই যে দেখো এখানে আসছে, এই যে দেখো এটার অনুপাত জিজ্ঞেস করতেছে। কোথায় আসছে? ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। বর্গক্ষেত্র এবং তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত। হয় অনুপাত চাবে, তাহলে জিজ্ঞাসা করবে একটা অপরটার কি। ওকে বলে, ওকে বলে, ওকে ওকে। আচ্ছা আসো, ওকে এবার আসি। এখানে কি বলতে যাচ্ছে যে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত নির্ণয় করো। একটি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এক্স স্কয়ারের সমান। তাহলে এইখান থেকে আর স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় এক্স স্কয়ার ডিভাইড বাই পাই। অতএব আর ইজ ইকুয়াল টু এক্স ডিভাইড বাই রুট পাই। এই তো গেল খেলা, এক্স ডিভাইডেড বাই রুট পাই। এবার এখান থেকে কি বলতেছো? বর্গক্ষেত্রের পরিসীমা বর্গের পরিসীমার অনুপাত। তাহলে বৃত্তের পরিসীমা কি? টোয়াইস পাই আর, বর্গের পরিসীমা হচ্ছে 4x। সো পাই আর, আর এর পরিচয় আমি লিখতে পারি এক্স ডিভাইড বাই রুট পাই, আর নিচে পড়ে আছে এক্স। হ্যাঁ, আর এখানে পড়ে থাকবে দেখো 2 ডিভাইডেড বাই 4। তাহলে কি হবে? এক্স এক্স তো ক্যান্সেল আউট। ওকে, তাহলে এখানে পড়ে থাকবে হাফ, আর উপরে পাই ডিভাইডেড বাই রুট পাই। এখন এটা সমান সমান কি লিখতে পারি? দেখো পাই এর মাথার উপরে লিখতে পারি 1, এটার মাথার উপরে লিখতে পারি হাফ। সো হাফ এমন যদি থাকে তাহলে পাই মাইনাস 1 বাই হাফ। সো দ্য অ্যান্সার ইজ শুধু হাফ, পাই এর মাথার উপরে হাফ, অথবা এটাকে লেখা যায় রুট পাই। সো দ্য অনুপাত উইল বি রুট পাই ডিভাইডেড বাই 2। রুট পাই ডিভাইডেড বাই 2, এই যে হাফ রুট পাই, তাহলে রুট পাই ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অনুপাত। আচ্ছা, একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ এত, বর্গের বাহুর দৈর্ঘ্য কত? একটা বৃত্তের অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এত, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? চিন্তা করো, এটা একটা বর্গ, এই বৃত্তের ভিতরে একটা অন্তবৃত্ত আছে এবং বলছে অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার কতটুকু? দেখো অন্তবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। অন্তবৃত্ত যদি আমার 6 সেন্টিমিটার হয়, তাহলে এই ব্যাসার্ধকে আমি যদি দ্বিগুণ করে দিই তাহলে কত সেন্টিমিটার হবে? এটাকে যদি আমি ঠাস করে দ্বিগুণ করে দেই, এটা যদি 6 সেন্টিমিটার, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 6 × 2 ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য কত হবে? 12 সেন্টিমিটার। দিস ইজ এ, দিস ইজ এ। ওকে, সো সেম, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। আগে বাহুর দৈর্ঘ্য বের করবা, তারপর পরিসীমা বের করবা। সো ইটস প্রিটি ইজি। এখন আসো পরের ম্যাটটা দেখি, তাকাই আমরা। হ্যাঁ, হাউস ওয়াইফ গুলো অবশ্যই করবা, হাউস ওয়াইফ গুলো অবশ্যই করবা। না করলে কিন্তু আওয়ে তাকায় থেকে লাভ নেই, না করে আওয়ে তাকায় থেকে কোনো লাভ নাই। বুঝলাম বুঝলাম বুঝলাম, বুঝছো বুঝছো বুঝছো? ওকে, আসো এবার পরের ম্যাথের দিকে যাই। বলছে বিইসি, ত্রিভুজ বিইসি এর কি চাইছে? পরিসীমা কত? ত্রিভুজ বিইসি এর পরিসীমা কত? বিইসি কোনটা? এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ভিতরে আমি বলে দিচ্ছি, এতটুকু হচ্ছে 8 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 6 সেন্টিমিটার, এবং এইটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা কর্ণ, এবং এইখানে একটা ত্রিভুজ উৎপন্ন করছে যাদের এটা হচ্ছে সমদ্বিবাহুর ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এবং এই হচ্ছে ঘটনা। এখন বলছে বিইসি, ত্রিভুজ বিইসি এর পরিসীমা লাগবে। আচ্ছা তাকাও, আমি ফার্স্ট অফ অল কি বলবো? আমি বলবো যে বিসি, এটার দৈর্ঘ্য কত? দেখো 8 সেন্টিমিটার। হ্যাঁ, এবং এটা একটা কি? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এটা দেখতে কিন্তু এমন, এই যে, হ্যাঁ এটা কিন্তু দেখতে হচ্ছে এমন, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে একটা বাহু হচ্ছে 90 ডিগ্রি, একটা বাহু হচ্ছে 90 ডিগ্রি, এই যে এমন হচ্ছে একটা বাহু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবং এই বাহু হচ্ছে সমান, তাহলে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটাও তাহলে এক্স, এটাও তাহলে এক্স, যেহেতু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এবং 8 সেন্টিমিটার, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এটা কি? অতিভুজ। আচ্ছা, যদি কেউ যদি এটাকে এইভাবে না বুঝো, সেইটারে ঘুরে আনো। হ্যাঁ, যে একটা বাহু হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে ভূমি, এবং আর একটা হচ্ছে অতিভুজ। এই দেখো, লম্ব ভূমি অতিভুজ,
ঠিক আছে, লম্ব ভূমি অতিভুজ। তাইলে তুমি এখান থেকে কি লিখতে পারো যে এক্স স্কোয়ার পিথাগোরাস অ্যাপ্লাই করলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 64, 64 দিয়ে 2 দ্বারা ভাগ করলে হয়ে যাবে হচ্ছে 32, তাহলে x ইজ ইকুয়াল টু রুট ওভার 32, রুট ওভার 32 মানে হচ্ছে 16 দুগুণে 32, 16 ইন্টু 2, তাহলে 4√2। অ্যান্সার কত? 4√2 পাইলা? অ্যান্সার কত পাইছো? 4√2 পাইছো। আচ্ছা এবার বলো পরিসীমা। পরিসীমা মানে কি? এই ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। তাহলে তোমার ত্রিভুজের তিনটা বাহুর যোগফল কি হবে? x প্লাস x প্লাস 8, 4√2 প্লাস 4√2 প্লাস 8। সো এখানে আসবে 4 আর 4, 2 ইন্টু 4√2 প্লাস 8, সো ইটস অল অ্যাবাউট 8√2 প্লাস 8। হ্যাঁ, সো এর অ্যান্সার বের করলে কত আসবে? কত আসে? 8 প্লাস √2 প্লাস 1, √2 এর ভ্যালু 1.14 প্লাস 2.24, 8 যদি কমন নেই, 8 দুগুণে 16, 17 পয়েন্ট সামথিং আসবে, 17 পয়েন্ট সামথিং। ওকে, বা 19। দেখো এটার যোগটুক করে দেখো, যোগটুক করে দেখো যে 4√2 প্লাস 4√2 প্লাস কত 8, সো অ্যান্সার ইজ 19.31, এই যে ডি নাম্বারটা। ওকে, গাঢ় অংশের ক্ষেত্রফল, চিহ্নিত গাঢ় অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এটাও কিন্তু সহজ। যে দেখো গাঢ় অংশের ক্ষেত্রফল বলতে কি বুঝায়? এইটা 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 এইটা, এই এতটুকু হচ্ছে 8 সেন্টিমিটার, এই এতটুকু হচ্ছে 6 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে তাদের কর্ণ। আচ্ছা গেল, কোনো সমস্যা নেই। পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি এইটা একটা কি আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিই তাইলেই হয়ে যাবে না? পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ দিলেই হয়ে যাবে না বলো? পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি বিয়োগ দিয়ে দিই তাইলেই হয়ে যাবে কি হয়ে যাবে না? তাইলেই হয়ে যাবে কি হয়ে যাবে না বলো? পুরো বৃত্তের ক্ষেত্রফল কতটুকু বলো তো? পুরো বৃত্তের ক্ষেত্রফলে আগে আমার কি করা লাগবে? বৃত্তের ব্যাসার্ধ বের করা লাগবে। এখন দেখো এই এতটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এইটা যদি একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আগে বের করো। চিন্তা করো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তুমি কেমনে বাই করবা? এইটা 8 হইলে এইটাও 8, পিথাগোরাস অ্যাপ্লাই করো যে এসি, এই কর্ণের দৈর্ঘ্য, এসি ইজ ইকুয়াল টু কি লিখবো? 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার সমান সমান কত? 100 সেন্টিমিটার। এবার এটা তো আর বৃত্তের ব্যাসার্ধ না, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ওসি, ওসি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 2, 50 সেন্টিমিটার। এবার বৃত্তের ব্যাসার্ধ বাই করো, পাই আর স্কোয়ার মাইনাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে কি লেখা যায়? দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ, তাহলে পাই ইন্টু আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে 50 এর স্কোয়ার মাইনাস 6 আর 48, এটা তো বিশাল, তো বিশাল মেবি। হ্যাঁ, 3.1416 ইন্টু, আচ্ছা এটা আমি ভুল করছি ভাইয়া অলরেডি, এখানে মানে 10 হবে তাই না? ইয়া, এখানে হবে 10, এখানে হবে 5। এবার ঠিক আছে, এখানে হবে 10, এখানে হবে হচ্ছে 10 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু 5। সো পাই আর স্কোয়ার, পাই 5 স্কোয়ার মাইনাস মাইনাস এখান থেকে তুমি লিখতে পারো 6 ইন্টু 8, সো 25 পাই মাইনাস 48, 25 পাই মাইনাস 48, 25 ইন্টু 3.1416 মাইনাস 48 কত আসতেছে? 30.54, 30.54, এই যে এক নাম্বারটা দেখছো, এক নাম্বারটা মিলে গেছে। ওকে, বর্গের বাহুর এত হলে কর্ণের দৈর্ঘ্য কত? বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 10 হয় তার কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য সমান কি লেখা যায়? 10√2, 2 ইন্টু a, তাহলে অ্যান্সার কত? সি নাম্বারটা। অ্যান্সার কত নাম্বারটা? সি নাম্বারটা। ওকে, একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য এত হলে তার পরিসীমা কত? কর্ণের দৈর্ঘ্য মানে কি? রুট ওভার টোয়াইস a ইজ ইকুয়াল টু 6, অতএব a ইজ ইকুয়াল টু 6 ডিভাইড বাই √2। এবার আসো কর্ণের দৈর্ঘ্য, পরিসীমা। পরিসীমা মানে কি? চারটা বাহুর যোগফল গুণ করতে হবে, 4a, 4 ইন্টু 6 ডিভাইডেড বাই √2। অ্যান্সার বাই করো, 4 ইন্টু 6 ডিভাইড বাই √2, 4 ইন্টু 6 ডিভাইডেড বাই √2, অ্যান্সার ইজ 12√2, অ্যান্সার ইজ 12√2, এই যে এক নাম্বারটা। দেখছো কত সহজ, কত সহজ এমসিকিউ গুলো। ওকে, সেম, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে, ইটস ভেরি ইজি। ওকে,
আচ্ছা, সো এবার আসো এইটা করি, এটা বেশ ভালো একটা ম্যাথ, হ্যাঁ। আচ্ছা, কি বলছে, একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 80 মিটার এবং প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে, প্রথমে বলছে বাহুর দৈর্ঘ্য 88 মিটার হয়। আচ্ছা, তাহলে ফার্স্টে কি করলাম, বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, তাইলে নতুন যে বাহুর দৈর্ঘ্য এ নিউ সেটা সমান সমান কি আসবে, এ নিউ উইল বি 80 প্লাস 80 ডিভাইড বাই 10 ডিভাইড বাই 100। হ্যাঁ, তাহলে 80 প্লাস 0 0 0 0 ক্যান্সেল আউট 8, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে 88 মিটার। তাহলে ফার্স্টারটা আমি পেয়ে গেলাম। এবার আসো বর্গের ক্ষেত্রফল কতটুকু বাড়বে। আচ্ছা, আগের বর্গের ক্ষেত্রফল এ প্রিভিয়াস সেটা ছিল 80 এর হোল স্কয়ার 80, এ নিউ এটা হচ্ছে 88 মিটার, তাহলে ক্ষেত্রফল এ নিউ মাইনাস এ প্রিভিয়াস ডিভাইডেড বাই ক্ষেত্রফল প্রিভিয়াস ইন্টু 100%। এটাই তো শতকরা কতটুকু বাড়বে, যে নতুন মাইনাস পুরাতন ডিভাইডেড বাই পুরাতন ইন্টু 100%। তো দেখো নতুন ক্ষেত্রফল কি আসবে, 88 এর হোল স্কয়ার মাইনাস আগের ক্ষেত্রফল কি আসবে, 80 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 80 এর হোল স্কয়ার ইন্টু 100%। পাইলাম? আচ্ছা, তাহলে দেখো এই জায়গায় যদি আমি এটাই করি, 88 এর স্কয়ার মাইনাস 80 এর স্কয়ার ডিভাইডেড বাই 80 এর স্কয়ার ইন্টু 100%, so it's all about 21%, so the answer is B is correct, এটা কারেক্ট। এবার বলছি এর কর্ণের দৈর্ঘ্য কতটুকু বাড়বে, দেখো বলছে কর্ণের দৈর্ঘ্য কতটুকু বাড়বে। ফার্স্টে কর্ণের দৈর্ঘ্য কত ছিল, আগে কর্ণের দৈর্ঘ্য কত ছিল, রুট ওভার টোয়াইস ইন্টু 80 এত, এখন পরে কর্ণের দৈর্ঘ্য কত হয়েছে, রুট ওভার টোয়াইস ইন্টু 88, তাহলে বাড়বে কতটুকু, বাড়বে কি পরে মাইনাস আগে, 88 রুট 2 মাইনাস 80 রুট 2, ইটস অল অ্যাবাউট 8 রুট 2, তাহলে বাড়বে হচ্ছে 8 রুট 2, দেওয়া আছে 10 রুট 2, এটা কিন্তু ভুল। সো 1 আর 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্য অ্যান্সার ইজ এ, আচ্ছা, এবার বলতেছে এবি বাহুর দৈর্ঘ্য, বলছে এই বৃত্তের ক্ষেত্রফল কত, আমি তোমাকে দেখাই দিই। দেখো এটা কি বর্গ না, বর্গের ক্ষেত্রফল না, এই যে বৃত্তে অন্তর্লিখিত একটা বর্গ, দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি বলে দিছে, সমান বলে দিছে। এটা যদি একটা বর্গ হয়, বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি দেওয়া আছে, রুট ওভার টোয়াইস এ ইজ ইকুয়াল টু 8 রুট 2, এই যে বলে দিছে এটা কত 8 রুট 2। হ্যাঁ, তাইলে আমাকে কি বের করতে হবে, যে আমি যদি বর্গের এটা তো হচ্ছে আমার 8 রুট 2, এখন বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর ইজ ইকুয়াল টু কি আসবে, আর ইজ ইকুয়াল টু আসবে এই কর্ণ এসি এর অর্ধেক, এসি ডিভাইডেড বাই 2, 8 রুট 2 ডিভাইডেড বাই 2 ইজ অ্যারাউন্ড 4 রুট 2, এবং তাহলে ক্ষেত্রফল কি আসবে, পাই আর স্কয়ার, পাই ইন্টু 4 রুট 2 এর হোল স্কয়ার, তাহলে এটা আসবে 16 দুগুণে 32, 32 ইন্টু 3, 32 ইন্টু 3 দিয়ে যদি গুণ করো 3 তিরিকা 90 সামথিং বা 100 আসতে পারে। এটার অ্যান্সার একটু করে দেখো, যে 3.1416 ইন্টু 4 রুট 2 তার হোল স্কয়ার, 4 রুট 2 এর হোল স্কয়ার 100 পয়েন্ট সামথিং, ইয়েস কত আসছে 100 পয়েন্ট সামথিং। ওকে, সো এই প্রশ্নটা একটু ঝামেলা আছে, এটা বাদ দিই, মানে একই ধরনের প্রশ্ন, তো তোমার প্যারা খাওয়ার দরকার নেই। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল তো বের হয়ে গেছে। ওকে, সো আমার যেটা লাগবে এবি বাহুর দৈর্ঘ্য, এখানে বলছে এবি বাহুর দৈর্ঘ্য, এটা তো আরো সহজ। এই পুরোটা কি বর্গের কর্ণ, এবং এটা কত 8 রুট 2, তাহলে রুট ওভার টোয়াইস এ ইজ ইকুয়াল টু 8 রুট 2, রুট 2 চলে গেলে এ ইজ ইকুয়াল টু পড়ে থাকে 8, এ ইজ ইকুয়াল টু আমার কাছে পড়ে থাকলে কত 8, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8, এই বাহুর দৈর্ঘ্য কত 8। ওকে, আচ্ছা আসো সামনের দিকে আগে, হ্যাঁ আসো সামনের দিকে আগে, বেশি নেই কিন্তু পরিমিতি সহজ, আস্তে আস্তে পড়তে হয়। আচ্ছা দেখো, একটা সামান্তরিক, মনে রাখবা সামান্তরিক ব্যাপারটা কি, সামান্তরিকের কিছু প্রপার্টি আছে। আচ্ছা আগে একটু বলাই সামান্তরিক জিনিসপত্র কি। ধরো সামান্তরিকের কি থাকবে, একটা থাকবে হচ্ছে ভূমি, আর একটা থাকবে হচ্ছে তোমার কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। সামান্তরিকের ক্ষেত্রফল 3 ভাবে বের করা যায়। সামান্তরিকের ক্ষেত্রফল
2-3 ভাবে বের করা যায়। সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এইটা ম্যাক্সিমাম আয়তক্ষেত্রের জন্য আমরা ইউজ করি, সামান্তরিকের ক্ষেত্রে এই পুরো পার্টটা বাদ দিয়ে দিই। মনে রাখো সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে বের করে, এই যে ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, এই যে সিলি যে ভুলগুলো হয় এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকলো, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফলের মেইন সূত্র কি? মেইন সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। রিজনটা কি বলতো? রিজনটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল যদি তোমাকে নির্ণয় করতে হয়, তুমি দেখো তোমার আসলে এই এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আয়তক্ষেত্রের সময় তোমার প্রত্যেকটা কোণ কি সিমিলার থাকে, ফলে আমার কোনো সমস্যা হয় না, দৈর্ঘ্য গুণন প্রস্থ দিলেই হয়। আর সামান্তরিকের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না। তাহলে এখন তুমি আমার বললো যে ভাইয়া কেন ভূমি গুণ উচ্চতা হইল? ঠিক আছে, এটার একটা এক্সপ্লানেশন, যদি আমি এক্সপ্লানেশন না মানে ধরো একটা সহজ জিনিস আমি তোমার যদি একটু বুঝাই। মনে রাখবা সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে প্রথম কথা, সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত যে এইটা যদি আমার d1 ডিভাইডেড বাই 2, d1 ডিভাইড বাই 2, d2 ডিভাইড বাই 2, d2 ডিভাইড বাই 2, এটা গেল প্রথম হিসাব নিকাশ। পরের হিসাব নিকাশ আসো, এটা গেল হচ্ছে সামান্তরিকের হিসাব। এবার সামান্তরিকের এই বাহু এই বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য কি? পরস্পর সমান এবং সমান্তরাল, পরস্পর সমান এবং সমান্তরাল। আচ্ছা, এবার চিন্তা করো সামান্তরিকের একটা কর্ণ আমি আঁকলাম। এবার এই পাশের যে ত্রিভুজ এ বি সি, এটার যে ক্ষেত্রফল, এবং ত্রিভুজ এ ডি সি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি আসবে? সামান্তরিকের ক্ষেত্রে সমান। ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল কি? সমান। এটা হচ্ছে ক্ষেত্রফল। এটা দিয়ে কি বোঝায়? ক্ষেত্রফল। যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমান। মনে থাকবে? আচ্ছা, তাহলে তুমি যদি কোনোভাবে সামান্তরিকের একটা ত্রিভুজের ক্ষেত্রফল বাই করতে পারো, তাহলে 2 দিয়ে গুণ দিয়ে তুমি কি পাওয়া যাবা? যে ABCD এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আর কিছুই না, ABCD এর ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু ক্ষেত্রফল অফ ABC ত্রিভুজ। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল পারলে তাহলে 2 দিয়ে গুণ করে এখানে পেয়ে গেলা। তাহলে এটা হচ্ছে তোমার আরেকটা কনসেপ্ট। এবার আসো 3 নম্বর কনসেপ্ট। সামান্তরিকের নিয়ে আরেকটা কনসেপ্ট আমাকে শিখতে হবে। হ্যাঁ, হ্যাং করলো কেন? ওকে, সামান্তরিক রিলেটেড আরেকটা কনসেপ্ট যদি আমি তোমাকে বলতে চাই, যে দেখো সামান্তরিকের একটা কর্ণ তো তোমার দেওয়া আছে। আচ্ছা, এবার এই কর্ণটার বিপরীত শীর্ষ থেকে এইটার উপরে একটা লম্ব টানলাম। তাইলে এইখানে যে ত্রিভুজ এ বি সি তে ঘটনা কি কি ঘটতেছে? এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। দেখো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ভূমি কি? ভূমি হচ্ছে এই যে এসি, এই ত্রিভুজ এ বি সি তে, ত্রিভুজ এ বি সি তে ভূমি কি? ভূমি হচ্ছে এসি। লম্ব কি? লম্ব হচ্ছে বিডি। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এবার ক্ষেত্রফল, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি লেখা যায়? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু এসি ইন্টু বিডি। এই বিডি এর পরিচয় কি? বিপরীত কর্ণ থেকে এটার উপর অঙ্কিত লম্ব, বিপরীত কর্ণ থেকে এটার উপর অঙ্কিত লম্ব। হাফ ইন্টু এসি ইন্টু বিডি। বুঝছো? হাফ ইন্টু এসি ইন্টু বিডি। বুঝছো? ক্লিয়ার? বলো ক্লিয়ার। হাফ ইন্টু এসি ইন্টু বিডি। ওকে, তাহলে এটা পাইলাম আমি সামান্তরিকের ক্ষেত্রফল, এটা পাইলাম আমি এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এবার এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি যদি দ্বিগুণ দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আমি কি পাই যাব? টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল, টোটাল ABCD এর ক্ষেত্রফল, ABCD এর ক্ষেত্রফল, টোটাল ABCD এর ক্ষেত্রফল সমান সমান কি লিখতে পারি? টোটাল ABCD এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 2 ইন্টু হাফ ইন্টু এসি ইন্টু বিডি। ওকে, তাহলে আমি অ্যান্সার পাচ্ছি এসি ইন্টু বিডি। হোয়াট ইজ এসি? এসি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এসি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এবং বিডি হচ্ছে বিপরীত শীর্ষ থেকে কর্ণের উপর অঙ্কিত লম্ব। বিপরীত শীর্ষ থেকে
কর্ণের উপর অঙ্কিত লম্ব, কর্ণের উপর অঙ্কিত লম্ব, হ্যাঁ কর্ণের উপর লম্ব, জাস্ট গুণ করে দিলেই হবে, জাস্ট গুণ করে দিলেই হবে। ওকে, আচ্ছা দেখো এইখানে এটা হচ্ছে আমার কি বলছে, ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল কোনটি হবে। ABCD একটা সামান্তরিক হইলে এটা হচ্ছে ত্রিভুজ ABD। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি, টোটাল সামান্তরিককে যদি হাফ দিয়ে গুণ দিয়ে দিই, ABCD সামান্তরিকের যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলকে আমি যদি হাফ দিয়ে গুণ দিয়ে দিই তাহলে আমি এটা পেয়ে যাবো, তাই না? কারণ এইটারে 2 দিয়ে গুণ দিলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল হবে, তাহলে পুরো সামান্তরিকের অর্ধেক ক্ষেত্রফল কোথায় আছে, এই জায়গায় আছে, হাফ দিয়ে গুণ দিয়ে দিব, শেষ। সামান্তরিক রিলেটেড অনেকগুলো কথা আমরা জেনে গেলাম। আচ্ছা এবার আসো আরেকটা জিনিস আমাদেরকে একটু শিখতে হবে, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে একটা কমন পদ্ধতি হচ্ছে, দেখো আমাকে যদি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া থাকে, সে ফর এইটা বাহুর দৈর্ঘ্য এবং এইটা বাহুর দৈর্ঘ্য, এবং এদের মধ্যবর্তী কোণ যদি বলে দেওয়া থাকে, তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান লিখতে পারি যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল অ্যাকচুয়ালি আর কিছুই না, হাফ ইন্টু, এটা খুবই সামনে লাগবে, A ইন্টু B, এটা কি সন্নিহিত বাহু, এই কোণের সন্নিহিত দুইটা বাহু এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সাইন থিটা, লাগবে কি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সাইন থিটা, বুঝছি? আচ্ছা তেমনি এটা যদি ত্রিভুজ হয় এবং এটার ক্ষেত্রফল যদি আমাকে নির্ণয় করতে বলে, হাফ ইন্টু ভূমি 9 সেন্টিমিটার আর একটা 8 সেন্টিমিটার ইন্টু সাইন 30 ডিগ্রি, into sin 30 degree. So the answer will be, 8 নং 72, 72 এর 2 দিয়ে গুণ করলাম, sin 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে আবারও হাফ, তাহলে 72 ডিভাইডেড বাই 4, 72 ডিভাইডেড বাই 4, দেখো কেমনে কি, এই যে এইটা একটা বাহু, এইটা একটা বাহু, এই দুই বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এই দুই বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, এই দুই বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি এবং এটা sin 30 ডিগ্রি। So the answer will be 0.5 into 9 into 8 into sin 30 ডিগ্রি, তাহলে অ্যান্সার কত 18, অ্যান্সার কত 18, অ্যান্সার ইজ 18। পাইলা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা সো একটা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য এত, তার ক্ষেত্রফল এত, তার বাহুর বিপরীত কি একটি সামান্তরিকের, দেখো এই যে প্রশ্নটা, একটি সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, একটা ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার, ক্ষেত্রফল এত সেন্টিমিটার, দুই বাহুর মধ্যবর্তী কোণ কত, তাহলে ওই যে সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি, হাফ ইন্টু দুইটা বাহুর দৈর্ঘ্য 6 ইন্টু 8 এবং সাইন থিটা, এটা তাদের মধ্যবর্তী কোণ, ইজ ইকুয়াল টু এদের ক্ষেত্রফল কত বলছে 12√2। সো এইখান থেকে লেখা যায় 3 ইন্টু 8 ইন্টু সাইন থিটা সমান সমান লেখা যায় 12√2। সো 3 24 যদি হয় 12 ডিভাইড বাই √2 ডিভাইড বাই 24, দ্য অ্যান্সার উইল বি, দেখবা যেখানে ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে 1 ডিভাইড বাই √2। তাহলে সাইন থিটার ভ্যালু, থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 1 ডিভাইড বাই √2 কেউ যদি করে, অ্যান্সার উইল বি 45 ডিগ্রি, অ্যান্সার উইল বি 45 ডিগ্রি। ওকে দেখো একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, ক্ষেত্রফল 80 বর্গ সেন্টিমিটার, ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের অপর দৈর্ঘ্যের লম্ব কত। একটি সামান্তরিক, এই সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত সেন্টিমিটার, একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমার 16 সেন্টিমিটার এবং ওই কর্ণের বিপরীত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত সেন্টিমিটার, দেখো ওই কর্ণের বিপরীত দৈর্ঘ্যের কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে ধরুন d, তাহলে d ইন্টু 16 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 80 বর্গ সেন্টিমিটার, অতএব d ইজ ইকুয়াল টু 80 ডিভাইড বাই 16, যে বিপরীত কর্ণ থেকে অঙ্কিত লম্ব, একটু আগে এটাই তো পড়ে আসছি। সো 80 ডিভাইড বাই 16, 80 ডিভাইড বাই 16 ইজ ইকুয়াল টু 5 মিটার, 5 সেন্টিমিটার, দেখছো? ওকে আচ্ছা ঠিক আছে, চলো আমরা সামনের দিকে আগাই, আমরা এখন ত্রিভুজ রিলেটেড জিনিসপত্র ঢুকে গেছি, তারপর আমরা চলে যাব হচ্ছে ত্রিভুজের পরে প্রবেশ করে চলে যাব হচ্ছে কি যেন বলে
আয়তক্ষেত্র এবং সমভিত্তিক ভূমিক এবং লাস্টে আমার কাছে পড়ে থাকবে হচ্ছে জাস্ট ওই যে তোমাদের বহুভুজ। ওকে, আচ্ছা দেখি সমতলীয় জ্যামিতিতে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি এক সমকোণ। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ অপেক্ষা ছোট। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের সমষ্টি এক সমকোণ। ইয়েস, যেটা সমকোণী ত্রিভুজ আছে সমকোণ বাদে বাকি দুইটা কোণের সমষ্টি এক সমকোণ, কারেক্ট। এবার ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ বহিস্থ অন্তস্থ বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। চিন্তা করো, এটা একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজকে আমি যদি এখন বর্ধিত করি, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমি যদি একটু বর্ধিত করে দেই, তাহলে চিন্তা করো এইটা একটা ত্রিভুজ এবং এই প্রত্যেকটা কোণ হচ্ছে ত্রিভুজের অন্তস্থ কোণ, এবং একটা বাহু বর্ধিত করলে এই কোণটাকে আমরা বলবো বহিস্থ কোণ। এবার এই বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ যে কোনো দুইটা কোণের অপেক্ষা বড়, তার মানে এটাও সঠিক। 1, 2 ও 3। আচ্ছা, এটা ক্যারেটের প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির এক রিলেটেড জিনিসপত্র। বলছে সিই এর মান নির্ণয় করো। কি বলছে? সিই এর মান নির্ণয় করো। সিই কেমনে নির্ণয় করবা বলে দিছে কি, দেখো এটা 8 সেন্টিমিটার, তাহলে এইটাও কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। এবং এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও কত সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজ, এখানে সিই এটার মান চাচ্ছে। ওকে, এই ত্রিভুজটাকে আমি একটু সোজা করে আঁকি। বলছে কি, দেখো এই কোণটা কি, বি কোণটা হচ্ছে সমকোণ, এটা দেওয়া আছে সি, এবং এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এই জায়গায় দেওয়া আছে ই, তাই না? জাস্ট ওইটার মতো দেখে আঁকলাম। ওকে, এবার এই বিসি এটার দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে সি এটার দৈর্ঘ্য বের করা লাগবে। আচ্ছা, এই কোণের রেসপেক্টে এইটা তো হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার ভূমি, তাহলে এইটা হচ্ছে আমার কি? ভূমি, এটা আমার অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক গঠন করে কে? cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি বিসি ডিভাইড বাই অতিভুজ ইসি। ভূমি cos 45 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই √2, বিসি ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, ইসি এর আমার দৈর্ঘ্য বের করা লাগবে। অতএব ইসি ইজ ইকুয়াল টু 8√2। অ্যান্সার ইজ সি। বুঝছো? মাথার মধ্যে ঢুকছে? বলো ঢুকছে কিনা? ওকে, এবার আসো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, যেই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য টুয়াইস, সমকোণী সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে ত্রিভুজটির কত সেন্টিমিটার? তাহলে এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি কি? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সমকোণ সমদ্বিবাহু, মানে এর দুইটা বাহুর দৈর্ঘ্যই কি? সমান। এবার বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? মনে রাখবা সমকোণী সমদ্বিবাহু বলছে, তার মানে এটা লম্ব আর ভূমি কি? দৈর্ঘ্য সমান। তাহলে এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, টুয়াইজ এ ইন্টু টুয়াইজ এ, ইটস অল অ্যাবাউট 4a স্কয়ার। তাহলে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার পড়ে থাকবে 2a স্কয়ার। অ্যান্সার কত? 2a স্কয়ার। পাইছো? 2a স্কয়ার। ওকে, আচ্ছা, এবার দেখো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য যদি 5 হয়, তাহলে ক্ষুদ্রতর কোণটি কত? আচ্ছা, তুমি আমারে বলো সমকোণী ত্রিভুজের ধরো সূক্ষ্মকোণ দুইটা, একটা হচ্ছে এক্স কোণ, একটা হচ্ছে ওয়াই কোণ। এবার এই দুইটা কোণের যোগফলের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই দুইটা কোণের বৃহৎ মান কত ডিগ্রি? কত ডিগ্রি বললো? 5 ডিগ্রি, যেখানে x ইজ গ্রেটার দেন y। তাহলে এই দুইটা কোণের যোগফলের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি, এবং এই দুইটা কোণের বিয়োগফলের মান হচ্ছে 5 ডিগ্রি। এবার দুইটাকে অ্যাড করে দাও, টুয়াইজ x ইজ ইকুয়াল টু 95 ডিগ্রি। অতএব 95 এর 2 দ্বারা ভাগ করলে 47.5 ডিগ্রি। এটা গেল একটা কোণ। তাহলে y ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 90 মাইনাস 47.5 ডিগ্রি। হ্যাঁ, তাহলে অ্যান্সার পড়ে থাকবে 43.5 ডিগ্রি। এটাই হচ্ছে আমার কি? 42.5 ডিগ্রি, সরি 42.5 ডিগ্রি। এটাই আমার কি? ক্ষুদ্রতর কোণ। কারণ কি? একটা তো আমার বড় কোণ, x হচ্ছে আমার বড় কোণ, আমার কাছে চাইছে কি? ক্ষুদ্রতর কোণ কোনটি? তাহলে একটা যদি আমি বড় কোণ পাই 47 ডিগ্রি, আরেকটা আমি পাবো হচ্ছে এত ডিগ্রি। তারপর একটু ক্যালকুলেট করে দাও। হ্যাঁ, ঠিক আছে, 42.5 ডিগ্রি।
সমকোণী ত্রিভুজের শীর্ষগুলো গমনকারী একটি বৃত্তের ব্যাসার্ধ কত, সেখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য কে। আচ্ছা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা এক্স, এটা এক্স। এবার এটা দিয়ে গমনকারী যে বৃত্ত, এটা দিয়ে গমনকারী যে বৃত্ত, তার ব্যাসার্ধ কত, তার ব্যাসার্ধ কত এটা আমাকে বের করা লাগবে। আচ্ছা, তাহলে এটা একটা বাহু, এই বাহুর দৈর্ঘ্য কে, এই পাশে একটা বাহু, এই বাহুর দৈর্ঘ্য কে, তাহলে এইটার ব্যাসার্ধ চাইছে। তাহলে এই টোটালটার দৈর্ঘ্য কতটুকু হবে বলতো, যেহেতু এটা ই আসবে, কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার টোয়াইস কে। এটা কি ব্যাসার্ধ না, এই ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কতটুকু হবে, এই যে এতখানি। আর ইজ ইকুয়াল টু কি, রুট ওভার 2 ডিভাইডেড বাই 2 কে। এটার অ্যান্সার মেবি সি হবে, এটার অ্যান্সার কত হবে, সি। ওকে, সেম। এটা তো আগেরই প্রশ্ন, এটা তো লাগবে না। ওকে, আচ্ছা, ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত। প্রিটি ইজি ম্যাথ, প্রিটি ইজি ম্যাথ, এটা করাবো না, এটা তোমাদের হোমওয়ার্ক, পরেরটা করাবো। বিএন এর দৈর্ঘ্য নির্ণয় করো, এটা খুবই ভালো ম্যাথ। বিএন এর দৈর্ঘ্য নির্ণয় করো, বিএন এর দৈর্ঘ্য নির্ণয় করো। কেমনে করব, খুবই চমৎকার একটা জিনিস, কেমনে করব বলো। আচ্ছা, দেখা যাচ্ছে যে এইখান থেকে যদি একটা লম্ব টানি, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, এটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এইটুকু, এইটুকু, এইটুকু। তাহলে এই জায়গায় যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি, এই জায়গায় যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি, এই জায়গায় যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে কি হবে, হ্যাঁ, এই জায়গায় যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি, এই এ বি, ঠিক আছে, এই এন হচ্ছে আমার কি সমকোণ, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এ বি ইজ ইকুয়াল টু আমাকে বলতেছে 5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এ আমি জানি না, এন হচ্ছে 90 ডিগ্রি, একটু বুঝতেছি, এন হচ্ছে আমার কত ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা, আমি যদি কোনোভাবে এই এ এর কোণটা নির্ণয় করতে পারতাম, এই এ এর কোণটা নির্ণয় করতে পারতাম, তাহলে এই এর কোণ আর এই এর কোণ সেম হইতো। তাহলে আমার কাছে লাগছে বিএন এর দৈর্ঘ্য, তাহলে ভূমি আর অতিভুজ, ঠিক আছে, অথবা এই বিএন অতিভুজের মাঝখানে সম্পর্ক আমি গঠন করে ফেলতে পারতাম। এই এ কোণের রেসপেক্ট এটা কি হইতো, দেখো, এটা হতো লম্ব আর অতিভুজ, লম্ব আর অতিভুজের মাঝখানে এটা কি গঠন করে ফেলতাম, সম্পর্ক গঠন করে ফেলতাম। তাহলে আমার এখান থেকে প্রথম কাজ হচ্ছে এ কোণটা ক্যালকুলেট করা। এ কোণটা কেমনে ক্যালকুলেট করব, দেখো, এ কোণের রেসপেক্টে, এই যে এই কোণের রেসপেক্টে এইটা কি, এইখানে এইটা কি, এটা হচ্ছে আমার লম্ব, এটা কি ভূমি, তাই না, এই যে বুঝো, এই এ কোণের রেসপেক্টে এখানে বিপরীত, এটা কি, এটাকে আমি কি বলতে পারি, লম্ব, এটাকে বলতে পারি ভূমি। দিস ইজ লম্ব, দিস ইজ ভূমি, দিস ইজ লম্ব, দিস ইজ ভূমি। তাহলে দেখো আমি বলতে পারি tan a ইজ ইকুয়াল টু আসলে কিছুই না, লম্ব বিসি অতিভুজ এসি। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে tan a ইজ ইকুয়াল টু বিসি ডিভাইড বাই এসি, 12 ডিভাইড বাই 5, শেষ, ক্যালকুলেটেড। ওকে, তাহলে a ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো tan ইনভার্স 12 ডিভাইডেড বাই 5, এখানে একটা অ্যান্সার আসবে, এখানে একটা অ্যান্সার আসবে। এবার আসো এই পাশে আসি, এবার ক্যালকুলেট করবো কার রেসপেক্টে, এইটা লম্ব, এটা অতিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে এইখান থেকে আমি কি বলবো, আমার লাগবে কার কার, বিএন এর দৈর্ঘ্য লাগবে, আর তার সাথে কার লাগবে, অতিভুজের দৈর্ঘ্য। তাহলে এইটার বিপরীত বাহুকে আমি বলতে পারতেছি দিস ইজ লম্ব, সো এখানে আমি বলতে পারি সাইন এ ইজ ইকুয়াল টু, এইটা লম্ব, এটা অতিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ, বিএন ডিভাইডেড বাই বিএন ডিভাইডেড বাই অতিভুজ বিএ। হ্যাঁ, এখান থেকে তুমি এ এর মান বের করবা, তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু বিএন এর ভ্যালু আমার বের করতে হবে, এবং অতিভুজ ইজ ইকুয়াল টু আমার 5 সেন্টিমিটার। অতএব বিএন সমান সমান 5 ইন্টু সাইন এ, শেষ। বিএন ইজ ইকুয়াল টু 5 ইন্টু সাইন এ। বুঝতে পারলা? বুঝতে পারছো? শেষ। ওকে, PQS ত্রিভুজ PQS এর ক্ষেত্রফল একদম সহজ, এটা দেখতে ভয় লাগে বাট এটা জিনিস সহজ। PQS
এবং বলছে এটা 90 ডিগ্রি, তার মানে এটাও 90 ডিগ্রি। এখানে বলে দেখো পি কিউ এস, এখানে বলছে কিউপিএস এবং পিকিউএস দুইটাই 40 45, এটাও 45, এটা বলেই দিছে। কিউপিএস এবং পিকিউএস 45 ডিগ্রি। আরপিটি এই কোণ এবং পিআরটি এই কোণ দুইটাই 30 ডিগ্রি, দুইটাই 30 ডিগ্রি। ওকে, তাইলে বলতেছে পিকিউএস এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বুঝতেছো কিউএস ইজ ইকুয়াল টু তোমার বললো 4.5 সেন্টিমিটার। এই যে দেখো এইটাই হচ্ছে বুদ্ধির খেলা এখানে, যেহেতু এইটা সমান 4.5 সেন্টিমিটার এবং দেখো এটা কি, এই কোণটা এবং এই কোণটা কি 45 ডিগ্রি করে। তাহলে তুমি এই জায়গা থেকে তোমার লাগবে কি ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য, লম্ব লাগবে আর ভূমি লাগবে। তাহলে লম্ব মানে কি, যে tan কিউ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, লম্ব ডিভাইড বাই ভূমি, PS ডিভাইডেড বাই QS। তাহলে tan 45 ডিগ্রি ইন্টু QS ইজ ইকুয়াল টু PS। অতএব PS ইজ ইকুয়াল টু QS মানে 4.5 সেন্টিমিটার। এইখান থেকে একটা শর্টকাট আছে, যদি কোনো সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর সমান হয় তাহলে তার লম্ব আর ভূমি সমান। অর্থাৎ তুমি ডাইরেক্ট বলতে পারতা যেহেতু QS 4.5 সেন্টিমিটার, PS ও 4.5 সেন্টিমিটার, কারণ এই দুইটা কোণ অ্যাকচুয়ালি কি সেম, এই দুইটা কোণ অ্যাকচুয়ালি কি আসবে সেম। তাহলে এটার ক্ষেত্রফল PQS এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা 4.5 ইন্টু 4.5, হ্যাঁ এই দুইটা সেম আসবে। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা 0.5 ইন্টু 4.5 ইন্টু 4.5 কত আসলো 10.182, 10.13। আচ্ছা, পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত? তাকাও, আয়তক্ষেত্রের দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত? লুক এট হিয়ার, এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা কি জানি, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 10 ইন্টু 6, 6 দশকে 60। সেই 60 থেকে এই যে বৃত্তের যে ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করবে বলো? বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করবা? এটা একটা বৃত্তের বাহুর দৈর্ঘ্য, এইটা যদি পুরোটা বাহুর দৈর্ঘ্য, এটা আয়তক্ষেত্রের প্রস্থের সমান, এটা আয়তক্ষেত্রের কার সমান? প্রস্থের সমান। তাহলে এটার অর্ধেক কি আসবে? 3 সেন্টিমিটার। এর অর্ধেক কি আসবে? 3 সেন্টিমিটার। হ্যাঁ, আচ্ছা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি আসবে? বৃত্তের ক্ষেত্রফল কি আসবে? বৃত্তের ক্ষেত্রফল আসবে পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 3 স্কোয়ার, সো ইটস অ্যাবাউট 9 পাই। ইটস অ্যাবাউট 9 পাই। পাই কি আসবে? ইটস অল অ্যাবাউট 9 পাই। তাহলে তুমি আমারে বলো দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল, দাগ বা গাঢ় অংশের ক্ষেত্রফল কি আসবে? 9 পাই, সরি 60 মাইনাস 9 পাই। এটা যেটা আসবে ওইটাই আমার অ্যান্সার। ওকে, আচ্ছা এবার আসো রম্বস। রম্বসের ক্ষেত্রেও ব্যাপারগুলো সেম, বর্গক্ষেত্রের মতোই। রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, এটা এ, এটা এ, এটা এ, এটা এ। রম্বসের 4টা বাহুর দৈর্ঘ্যই সমান, কিন্তু সমস্যা হচ্ছে রম্বসের কোনো কর্ণই সমান নয়। রম্বসের যে কর্ণ দুইটা আছে সে কর্ণ দুইটা অ্যাকচুয়ালি সমান না। একটা যদি D1 হয় আর একটা হচ্ছে D2, একটাকে আমি বলবো D1 এবং D2, কিন্তু মজার ব্যাপার হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দিস ইজ D1 ডিভাইড বাই 2, D1 ডিভাইড বাই 2, D2 ডিভাইড বাই 2, D2 ডিভাইড বাই 2। রম্বসের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ইটস আ ট্রুথ থিং, হ্যাঁ, যে D1 ডিভাইডেড বাই 2, D1 ডিভাইড বাই 2, D2 ডিভাইড বাই 2, D2 ডিভাইড বাই 2। তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের উপায় কি? রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের একটা উপায় হচ্ছে a স্কয়ার, আর একটা উপায় হচ্ছে যে কর্ণদ্বয়ের গুণফল ইনটু হাফ। কর্ণদ্বয়ের গুণফল ইনটু হাফ, এটা হচ্ছে রম্বস। এগুলো পুরোটাই কি রম্বসের ইনফরমেশন। এবার এই ইনফরমেশনের উপর বেস করে কি ম্যাথ আসছে, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য যদি এত হয়
পরিসীমা কত? তাহলে পরিসীমা মানে কি? চারটা বাহুর যোগফল। তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এটা কি পরিসীমা। বর্গক্ষেত্রের মতো এটাও সেম। তাহলে পরিসীমা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 4a। তাহলে 4 ইন্টু 6, 4 6 24 সেন্টিমিটার। 4 6 24 সেন্টিমিটার, সি নাম্বারটা। পাইছো? রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য এত হলে তার ক্ষেত্রফল কত? তাহলে কি বলছি, ক্ষেত্রফল কেমনে বের করবো রম্বসের ক্ষেত্রে? হাফ ইন্টু দুইটা কর্ণের গুণফল। তাহলে হাফ ইন্টু 7 ইন্টু 8, 7 56, অর্ধেক করে দিলে 28 সেন্টিমিটার স্কোয়ার। দেখছো কত জায়গায় আসছে এই প্রশ্নগুলো। তোমার বইয়ের টোটাল জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি ভাইয়া। আচ্ছা, এবার আসো রম্বসের বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। আচ্ছা, এখানে কি দেওয়া আছে দেখো, রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে। একটা কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, একটা কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এতটুকু হচ্ছে 12 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 12 সেন্টিমিটার। এখন বলছে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত। লুক এট হিয়ার, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কোণটাকে আমি বললাম 90 ডিগ্রি। এবার দেখো পিএস, এই যে পিএস, এইটা যদি লম্ব হয়, এটা ভূমি, এই দিকে তাকাও, এই দিকে তাকাও, এই লম্ব এই ভূমি, এই লম্ব এই ভূমি, তাহলে এটা কি অতিভুজ। রম্বসের কর্ণ অ্যাকচুয়ালি কি অতিভুজ। 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে রম্বসের বাহুর যে দৈর্ঘ্য, রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য সমান সমান তুমি কি লিখতে পারো, √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। সো ইটস অল অ্যাবাউট 169 ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। তাহলে রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার। ওকে, বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার বলো। ওকে, এবার আসো পরের ম্যাথ। আমরা কি পড়বো? পরের ম্যাথ। ঠিক আছে, আমরা একটু মাইক্রোফোনটা চেঞ্জ করে নিচ্ছি, বিকজ চার্জ জনিত ইস্যু হইতে পারে। মাইক্রোফোনটা চেঞ্জ করে নিলাম, কারণ এই মাইক্রোফোনের চার্জটা একটু কমে গেছে, তাই আমরা চার্জ জনিত ইস্যু যাতে না হয় এই জন্য মাইক্রোফোনটা একটু চেঞ্জ করে নিলাম। ওকে, আচ্ছা, সো এইখান থেকে আমরা এই ইনফরমেশন পেয়ে গেলাম। ওকে, তারপরের ইনফরমেশন। আচ্ছা, এবার বলছে এই রম্বসের পরিসীমা কতটুকু। পরিসীমা মানে কি? ওপি, ওকিউ, পিএস, এদিক থেকে এইটা, এদিক থেকে এইটা, এদিক থেকে এইটা, এদিক থেকে এইটা, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, দিস ইজ 12 সেন্টিমিটার, দিস ইজ অলসো 5 সেন্টিমিটার, দিস ইজ 12 সেন্টিমিটার। এটা হচ্ছে রম্বসের বাহু, এইটা হচ্ছে পি এস আর কিউ, চারটা বাহু। বলছে রম্বসের পরিসীমা কত। পরিসীমা মানে কি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য আমরা বের করে আসছি, এই যে এখানে বের করে আসছি 13 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমি গুণ দেই, 4 13 কত হয়? 52 সেন্টিমিটার। তার মানে এটা কারেক্ট। বলছে অভ্যন্তরে পি কিউ এর ক্ষেত্রফল, পি কিউ আর, কোনটা পি কিউ, পি ও কিউ, এই যে এইটার ক্ষেত্রফল চাইছে। তাহলে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মনে থাকবে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা কি? চিন্তা করো, এটা লম্ব, এটা তার উপরে, এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব, এটা ভূমি, এটা কি অতিভুজ। তাহলে আমার অ্যান্সার কি আসবে? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি ধরো 12 সেন্টিমিটার, উচ্চতা ধরো 5 সেন্টিমিটার, উল্টা, ভূমি ধরো 5 সেন্টিমিটার, উচ্চতা ধরো এত সেন্টিমিটার। তাহলে 5 12 60, অর্ধেক করে দিলে কত আসবে? 30। তার মানে এটাও সঠিক। এবার ক্ষেত্রফল মানে রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমি কি বলছি? হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু। রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু। তাহলে হাফ ইন্টু ডি ওয়ান, ডি ওয়ান সমান সমান কি লিখবো? ডি ওয়ান সমান সমান লেখা যাবে হচ্ছে যে তোমার একটা কর্ণের দৈর্ঘ্য কত আছে? 12 12 24, আর একটা কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত? 10। তাহলে 240, 240 এর অর্ধেক করলে কত হবে? 120। তার মানে 3 নাম্বারটা তো হয় না। 3 নাম্বারটা কি হয়? হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু। একটা 24, একটা 10 না, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। হা। ওকে, রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য এত, অপর একটি কর্ণের দৈর্ঘ্য এত হলে অপরটি কর্ণের দৈর্ঘ্য 2 বেশি রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে একটা কর্ণের দৈর্ঘ্য 2 একক,
অপর একটি কর্ণের দৈর্ঘ্য 2 একক বেশি, তার মানে একটা কর্ণ যদি 2 হয় অপর একটি কর্ণ হবে 4, তাহলে ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু 2 ইন্টু 4, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটলে অ্যান্সার আসবে 4 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কোথায় গেল 4 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এবার আসো, একটি আয়তকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। চিন্তা করো এটা একটা আয়তকার ঘর, তার দৈর্ঘ্য একটা হচ্ছে প্রস্থ হচ্ছে x আর দৈর্ঘ্য হচ্ছে চিন্তা করলাম 2 মিটার বেশি, x প্লাস 2। এবার বলছে এদের পরিসীমা এত হলে ঘরের মেঝের দৈর্ঘ্য কত, অর্থাৎ x প্লাস 2 এর মান জানতে চাইছে। তাহলে আমি কি করব, পরিসীমা কেমনে বের করে, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কি পরিসীমা, মন থাকবে নাকি ভুলছো? আয়তক্ষেত্রের পরিসীমা কেমনে বের করে, হাফ ইন্টু বাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সব সূত্র রিভাইজ করাই দিতেছি, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কত x প্লাস 2, প্রস্থ কত x, ইজ ইকুয়াল টু কত বলা আছে 20 মিটার। তাহলে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 10 মিটার। তাহলে টুয়াইস x প্লাস 2 ইজ ইকুয়াল টু 10 মিটার। অ্যান্ড দেন এখান থেকে যদি আরো 2 কমে যায় হয়ে যাবে 8, তাহলে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসবে 4। তাহলে অ্যান্সার কি 4? না, পাগলের মতো অ্যান্সার 4 দিলে হবে না, বলছে দৈর্ঘ্য জিজ্ঞাসা করছে। তাহলে 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু, এর অ্যান্সার হচ্ছে 6 মিটার। অ্যান্সার কত মিটার? 6 মিটার। শেষ। ওকে, ভেরি গুড। এবার আসো এই রাস্তা, চিত্রের রাস্তার কি চাইছে, রাস্তার চওড়া 2 মিটার হলে রাস্তা দুটির ক্ষেত্রফল কত। রাস্তার চওড়া মানে রাস্তার প্রস্থ 2 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? আচ্ছা, দুই দিকে দুইটা রাস্তা আছে, একটার দৈর্ঘ্য 10 মিটার, অপরটার দৈর্ঘ্য 10 মিটার এবং রাস্তার প্রস্থ 2 মিটার। তাহলে আমি এই দিকে আগে রাস্তাটা কল্পনা করলাম যে এটার দৈর্ঘ্য 2 মিটার আর এটার প্রস্থ হচ্ছে 2 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল কতটুকু? এই রাস্তার ক্ষেত্রফল কত? 10 ইন্টু 2, এটা হচ্ছে প্রথম রাস্তার ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম রাস্তা, হ্যাঁ, এটা হচ্ছে আমার কত নাম্বার রাস্তা? ফার্স্ট রাস্তা। 10 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার স্কোয়ার, 2 নম্বর। এবার আসো 2 নম্বর, আমি যদি তাকাই যে দ্বিতীয় রাস্তার ক্ষেত্রে তুমি যখন টানতে যাবা, চিন্তা করো দ্বিতীয় রাস্তা তুমি এইভাবে টানলা, যে আমার দ্বিতীয় রাস্তা হবে এইভাবে, কিন্তু আনফরচুনেটলি একটা সমস্যা আসছে। তুমি যখন প্রথম রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করছো তখন তুমি অলরেডি এই জায়গাটুকুকে অকুপাই করে ফেলছো, বাট দ্বিতীয় রাস্তার জন্য তুমি যখন ক্ষেত্রফল নির্ণয় করতে যাচ্ছ তখন তুমি এটাকে 2বার ক্যালকুলেট করছো, কিন্তু 2বার তো নেওয়া যাবে না, নিতে হবে একবার। তাহলে তোমাকে এই এতটুকু এবং এতটুকু রাস্তা নিতে হবে, কারণ রেটটা তো অলরেডি তুমি গণনা কইরাই ফেলছো 2 নাম্বার কেসে। তাহলে তোমার যখন 2 নাম্বার রাস্তা বের করতে যাবা তুমি কিন্তু এই পুরো রাস্তাটার দৈর্ঘ্য 10 মিটার নিতে পারবা না, তার থেকে 2 মিটার বিয়োগ দিতে হবে। কারণ কি দেখো এই রাস্তার উইথটুকু কত, যখন তুমি এই দিক থেকে চিন্তা করবা, এই দিক থেকে চিন্তা করো, এই রাস্তার উইথ কত 2 মিটার, তাহলে এই 2 মিটার তুমি আগেই ক্যালকুলেট করে ফেলছো, তাহলে তোমার ক্যালকুলেট করতে হবে 8 মিটার এবং এই রাস্তার দৈর্ঘ্য 8 মিটার এবং এটার প্রস্থ কয় মিটার? 2 মিটার। তাহলে 8 দুগুণে 16 মিটার, দুটোর যোগ করলে কত হবে? 36 সেন্টিমিটার স্কোয়ার। 3 নম্বর অ্যান্সার। তোমাদের বইও আছে রেপসের ম্যাথ, সো ইটস প্রিটি ইজি, করিয়ে ফেলিও। আচ্ছা, বলছো উদ্দীপকের সিডি এর দৈর্ঘ্য কতটুকু? উদ্দীপকের সিডি এর দৈর্ঘ্য কতটুকু? আচ্ছা, সিডি কোনটুকু? এটুকু। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কি পরস্পর সমান, তাই না? আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। আচ্ছা, তাহলে দেখো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় যদি সমান হয়, এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, দুইজনকে সমান ভাগে ভাগ করে ফেলে। তাহলে এইটার আয়তক্ষেত্রের কর্ণ যদি 3 সেন্টিমিটার হয়, এটাও 3 সেন্টিমিটার, কারণ কি সমখণ্ডিত করতেছে। কর্ণ কি করে? পরস্পরকে কি করে? সমখণ্ডিত। এটা যেটা হবে এটা যেটা হবে, এই যে লিখে রাখো যে এডি সমান সমান আমি লিখতে পারি যে বিএফ is equal to BF plus FD, where BF is equal to FD, মানে সমদ্বিখণ্ডিত হয়েছে, সমদ্বিখণ্ডিত। আচ্ছা, এখন এইটুক কি বি, এইটুক কি 2 সেন্টিমিটার। তাহলে তুমি দেখতে পারতেছো যে এখানে একটা কি উৎপন্ন হয়েছে? সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের লম্ব কত সেন্টিমিটার? লম্ব হচ্ছে 2 সেন্টিমিটার, অতিভুজ 3 সেন্টিমিটার। তাহলে ভূমি কি হবে? 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, 9 মাইনাস 4 √5। তাহলে অ্যান্সার কত? √5। এখানে থেমে থাকলে কি হবে বি এর ক্ষেত্রে? নো, এই যোগ করতে হবে, কারণ এ বি যদি আমাকে পাইতে হয় আই হ্যাভ টু ক্যালকুলেট এ প্লাস বি। So all of the things, if I add 2 of them, √5 plus √5 is equal to 2√5. এটাই হচ্ছে আমার কি AB। তাহলে আমার আয়তক্ষেত্রের এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য তো সমান,
তাহলে এবি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, সিডি। পাবনা ক্যাডেট কলেজের প্রশ্ন, সো একটু ট্রিকি। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা আমরা আগে করে ফেলছি। সো বাদ, প্রশ্ন বাদ হলে খুব মজা লাগে তাই না? আচ্ছা, এবিসিডি এর পরিসীমা একটি সামান্তরিকের পরিসীমা আমরা কেমনে বাই করি? তার চারটা বাহুর যোগফল বাই করতে হবে। একটা বাহুর যোগফল 4, অপর বাহুর যোগফল 4, এই বাহুটাও 4 হবে, এই বাহুটা 3 হবে, কারণ এই দুইটা বাহু সেম এবং এই দুইটা বাহু সেম। সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় কি হয়? বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান। তাহলে পরিসীমা সমান সমান আমি কি বের করতে পারি? 4 + 4 + 3 + 3। তাহলে পরিসীমা সমান সমান 4 × 8 = 8, 8 × 8 = 6, 14 সেন্টিমিটার। কত সেন্টিমিটার হবে? ডি 14 সেন্টিমিটার। ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। ওকে, এবার দেখো সামান্তরিকের ভূমি 9 সেন্টিমিটার ও উচ্চতা 4 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? আমি কি বলছি? সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান যেন কি? ভূমি গুণন উচ্চতা। এই দুটো গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। এটা আসলে ভাইয়া করাবো না, মানে বুঝছো তো? সামান্তরিকের ক্ষেত্রফল, হারে আমার পোলাপান 2 দিন পরে পরীক্ষা, এখন যদি কয় যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভুলে গেছি। ভূমি গুণন উচ্চতা, ভূমি কত? 9 সেন্টিমিটার, উচ্চতা কত? 4 সেন্টিমিটার। গুণ করলে কত হয় বাবা? এটাও বলে দিব? হ্যাঁ, পরীক্ষাটা আমি দিয়ে দেই। ওকে, শেষ। এবার আমরা শুরু করতেছি এই যে তোমাদের বেলন আকৃতি, সমভিত্তিক ভূমিক বেলন, তারপর আমাদের বহুভুজ, তাইলে শেষ। আর 20টার মতো এমসিকিউ বাকি আছে। সমভিত্তিক কি আছে আমার? বেলন। আচ্ছা, বেলন কিভাবে উৎপাদিত হয় মনে রাখবা। আমি যদি একটা আয়তক্ষেত্র নেই এবং এই আয়তক্ষেত্রকে যে কোনো একটা অক্ষ ধরে, স্পেশালি ধরো এই অক্ষটাকে ধরে আমি চিন্তা করলাম, এটাকে বেইজ অক্ষ ধরে ঘুরাই, কি করি? রোটেট করাই, তাহলে আমি যে অবজেক্টটা দেখতে পাচ্ছি এটার নামই বেলন, এবং এটাকে বলে সমভিত্তি ভূমিক বেলন। মেবি, হ্যাঁ, অর্থাৎ ভূমিটা কি? উপরে এবং নিচে কি? সেম। তাহলে একটা আয়তক্ষেত্রকে আমি ধরলাম এবং আয়তক্ষেত্রকে ধরে আমি করে ঘোরাচ্ছি, ফলে কি উৎপন্ন হবে? একটা বেলুন উৎপন্ন হবে। তাহলে কোন অক্ষটাকে ধরে ঘোরাচ্ছি? এই অক্ষটাকে। দেখো এখানে এই অক্ষটাকে ধরে আমি ঘোরাচ্ছি, তাহলে যেহেতু এই অক্ষটাকে ধরে আমি এটাকে ঘোরাচ্ছি, তার মানে এর উৎপাদক রেখা অ্যাকচুয়ালি কোনটা? এবি। এর অ্যান্সার কি আসবে? এ। একদম কমন সেন্স। আচ্ছা, এবার ভূমির এটা পড়ার আগে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে। এটা পড়ার আগে আমাদেরকে বেশ খানিক কিছু শিখে নিতে হবে, যে এটার ভিতরে কি কি ধরনের ঘটনা ঘটতে পারে এবং কি কি ধরনের ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, মানে সূত্র শিখাবো একটা, ম্যাথ করাবো সবগুলা, কারণ এগুলো আসলে সূত্রের ম্যাথই আসে, বারবার সূত্রের ম্যাথ আসে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা বেলুন। দেখো চিন্তা করো, একটা ক্যানের বোতল। এই ক্যানের বোতলে আর হচ্ছে এটার একটা ব্যাসার্ধ এবং এইচ হচ্ছে এই ক্যানের উচ্চতা। দেখো এটার একটা ক্যান, ঠিক আছে? ক্যানের এটা কি? এইটা একটা ভূমি, এটা একটা ভূমি। মানে ক্যানটাকে তুমি যদি এইভাবে রাখো, তাহলে এই ক্যানের নিচের অংশ এটা একটা ভূমি, এভাবে রাখলা। এবং এটা যদি উল্টায় রাখো, তাহলে ওইটাও একটা ভূমি। তাহলে এখানে যদি তোমার বলে যেখানে ভূমি কয়টা? 2টা, এবং ক্যানের চারদিকে যে টিন আছে, টিনের অংশটুকু আছে, এটা হচ্ছে বক্রতল। ক্যানের চারদিকে ভূমি বাদ দাও, উপরে এবং নিচের অংশ বাদ দিয়ে মনে করো ক্যানটা কাইটা ফেললা। এবার এতটুকু অংশটাকে ঘোরায় যে অংশটা পাচ্ছ, এটাই হচ্ছে তোমার কি? এটা এই যে টিনটুকু আছে, বক্রতল। তাহলে এইখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। প্রথমত, এই বেলনের যদি বলে বক্রতলের ক্ষেত্রফল, সূত্র কি হবে? সূত্র হচ্ছে টুয়াইস পাই আর এইচ। এখানে আর এর পরিচয় হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর এইচ হচ্ছে ক্যানের উচ্চতা। আচ্ছা, এটা গেল একটা। এবার যদি বলে ভূমির ক্ষেত্রফল, শুধু যদি বলে ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল এখানে কত? 2 পাই আর স্কোয়ার। জাস্ট বৃত্তের, কারণ এটা দেখতে বৃত্তাকার এবং এটা বৃত্ত, তাই এটা পাই আর স্কোয়ার। শেষ। আচ্ছা, এখন যদি বলে যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে কি? যে
আমার ভূমিও নেওয়া লাগবে, সাথে এই বক্রতলটাও নেওয়া লাগবে। ইটস অ্যাবাউট টোয়াইস পাই আর এস প্লাস পাই আর স্কোয়ার। সো এখান থেকে আমি যদি টোয়াইস পাই আর কমন নেই, আমি লিখতে পারি এইচ প্লাস আর। আই ক্যান ক্যালকুলেট এইচ প্লাস আর। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, যদি আমাকে জিজ্ঞাসা করে আয়তন, পাই আর স্কোয়ার এইচ, এই টোটালটার আয়তন আমি কি বলতে পারি? পাই আর স্কোয়ার এইচ। চলো, ভূমির ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে, সূত্র কি দেখো, বলে কি কি দিছে তোমারে, আগে কি কি গিভেন বলছে? ভূমির ব্যাসার্ধ এত এবং উচ্চতা এইচ হচ্ছে এত। তাহলে আমাকে ফার্স্টে ক্যালকুলেট করতে বলছে ভূমির ক্ষেত্রফল। লিখবো পাই আর স্কোয়ার, আর সমান সমান 5, 25 পাই, 20 রে 3 দ্বারা গুণ করলে 25 রে 75 সামথিং। দেখো তো, হ্যাঁ মিলে, এটা সঠিক হবে। বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? টোয়াইস পাই আর ইন্টু এইচ, টোয়াইস ইন্টু 3.1416 ইন্টু আর। আর এর ভ্যালু 5 মিটার, এইচ এর ভ্যালু 20 মিটার। গুণ করো, 5 বিছে 100, 100 দুগুণে 200, 200 ইন্টু 3 600 সামথিং হবে। হ্যাঁ মেবি এটাই ঠিক, এটাও ঠিক আছে। আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, পাই ইজ ইকুয়াল টু 3.1416, আর আর ইজ ইকুয়াল টু হচ্ছে 5 এবং এইচ হচ্ছে 20 মিটার। তাহলে 25 ইন্টু 20 ইন্টু 3.1416। সো এটা গুণটুন করো, দেখো কত ভ্যালু চলে আসে। এই তিনটেই ক্যালকুলেট করো। যদি দেখো আমার মতে এটার অ্যান্সার হচ্ছে 1 2 3, তুমি যদি একটু ক্যালকুলেট করে বের করো। আমার আসলে ক্যালকুলেট করে বের করার কোনো উপকার নেই, তোমার উপকার। আচ্ছা, কি বলছে? একটি সমভিত্তিক ভূমির ব্যালনের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা পরস্পর সমান হলে ব্যালনটির সমগ্র তল ও বক্রতলের ক্ষেত্রফল অনুপাত চাইছে। আচ্ছা, কি কি সমান একটু বুঝি। ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা সেম, তাহলে আমার কাছে জানতে চাইছে সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা কি যেন শিখে আসলাম? সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? টোয়াইস পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। কেন এই 2 পাই আর স্কোয়ার? কারণ আমার এখানে ভূমি কয়টা? দুইটা না? আচ্ছা, এখানে 2 পাই আর স্কোয়ার হবে, সরি 2 পাই আর স্কোয়ার মানে এটা একটা ভূমি, এইটা একটা ভূমি। তাহলে এখান থেকে আমি 2 পাই আর যদি কমন নিই, এইচ প্লাস আর পরে থাকে। 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। কেন আমি? কারণ বক্রতল হচ্ছে টোয়াইস পাই আর এইচ, আর এখানে ক্ষেত্রফল এই দুইটা কি? ভূমি। তাহলে 2 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে কি আসবে? বক্রতল টোয়াইস পাই আর ইন্টু এইচ। সো এখান থেকে আমি টোয়াইস পাই আর কমন নিলে আর প্লাস এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই আর ইন্টু এইচ। সো ওভারঅল এখান থেকে পড়ে থাকবে টোয়াইস পাই আর, আর আর প্লাস এইচ, যেহেতু আর আর এইচ সমান, তাহলে আর প্লাস আর, আর নিচে টোয়াইস পাই আর ইন্টু আর। এইটা 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 ক্যান্সেল আউট, উপরে টোয়াইস আর, নিচে আর। সো উই উইল ফাউন্ড 2/1 or 2:1. Answer is B. Answer is B. 2:1. ওকে, আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক। এটা ভাইয়া করাই দিলে ইজ্জত থাকবে না। ওকে, এটা আগের ম্যাথ, খুবই শান্তি লাগে আগের ম্যাথ দেখলে। আচ্ছা দেখো এটা কি বলছে। এটা বলতেছে যে একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি এবং মেঝের পরিসীমা 20 মিটার। আচ্ছা, আয়তাকার ঘরের পরিসীমা একটি ব্যালনের ভূমির ব্যাস হলে ভূমির ক্ষেত্রফল। আহা, এত সহজ ম্যাথ। এটার পরিসীমা এইটার ব্যাসের সমান, তাহলে পরিসীমা 20 ইজ ইকুয়াল টু কি লেখা যায়? টোয়াইস পাই, ব্যালনের ভূমির ব্যাস, এটা তো বৃত্তাকার, তাহলে আর ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 10। হ্যাঁ, এবার বলছে এইটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে অ্যান্সার হবে 100 পাই। আহা, এই ম্যাথ কত সহজ, কত সহজ। আচ্ছা, এবার আসো পাইপের ম্যাথ দিয়ে আমাদের এটা শেষ হয়ে যাবে, তারপর আমরা পড়বো ঘনক। ঘনক, হ্যাঁ। আচ্ছা, একটা পাইপ আছে, পাইপের ভেতরের ও বাইরের ব্যাস, যথাক্রমে 6 আর 10 সেন্টিমিটার, উচ্চতা 30 সেন্টিমিটার হলে পাইপের ক্ষেত্রে জিনিসপত্র বের করতে বলছে। কোন ধরনের পাইপ একটা কি বলতো তোমার, এই যে তোমার যে পড়ে আসছি এই ব্যালন, সেই ব্যালনের মতো সিলিন্ডার, এটাকে আমরা অনেক সময় বলবো সিলিন্ডার টাইপস। হ্যাঁ, ম্যাথমেটিক্সে ইটস কল্ড সিলিন্ডার। আচ্ছা, তো এইখানে একটা আছে, এইখানে একটা আছে সিলিন্ডার। আচ্ছা, এই পাশে যদি আমি এই দুটাকে অ্যাড করি, এটা চিন্তা করো বড় পাইপ, এটা চিন্তা করো বড় পাইপ, আর তারপরে আমার কাছে আরেকটা কি আছে? ছোট পাইপ আছে।
এটা একটা ছোট পাইপ। এবং এই ছোট পাইপটা আমি কি করে দিলাম, কানেক্ট করে দিলাম। এভাবে চিন্তা করো, আমার কাছে দুইটা পাইপ আছে। বড় পাইপটার যে ব্যাসার্ধ, বড় পাইপটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, এবং ছোট পাইপটার যে ব্যাসার্ধ, আচ্ছা আরেকবার একটু আঁকি। ধরো বড় পাইপটা তার ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, আর ছোট পাইপটা এটার ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এবার কি বলতেছে, লোহার পুরুত্ব কতটুকু? বড় পাইপটা থেকে ছোট পাইপটার ব্যাসার্ধ তুমি যদি বিয়োগ দাও, এতটুকুই কি, এটা পুরু না, সেটার পুরুত্ব কতটুকু? 5 - 3 ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। প্রথমটা সঠিক। বলছে ফাঁপা অংশের আয়তন। ফাঁপা অংশের আয়তন কেমনে বের করবা? বলো কেমনে বের করবা? বড়টার আয়তন থেকে তুমি যদি ছোটটার আয়তন বিয়োগ দাও, তাহলে দেখি ফাঁপা অংশের আয়তন পাওয়া যাবে। এটা কি ফাঁপা অংশ না? ফাঁপা অংশ কেমনে পাবা? বড়টার আয়তন থেকে ছোটটার আয়তন। তাহলে তুমি কি করতে পারো, পাই r2 স্কয়ার h মাইনাস পাই r1 স্কয়ার h। পাই আর h কমন নিলাম, r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার। পাই h, এটার উচ্চতা কতটুকু? উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার, এবং পাই 2 হচ্ছে 5 সেন্টিমিটার, 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। সো এটা তুমি যদি ক্যালকুলেট করো, ইউ উইল ফাইন্ড ইউর অ্যান্সার। 25 মাইনাস 9, পাই ইন্টু 30 ইন্টু 25 মাইনাস 9। সো অ্যান্সার কি আসবে এটা বাই করো। আই থিঙ্ক এমন কিছু আসারই কথা। অথবা না আসলে নাই, কোনো সমস্যা নেই, জাস্ট চেক করো। বলছে ভূমির ক্ষেত্রফল 25 পাই। ভূমির ক্ষেত্রফল, আচ্ছা ভূমি কোনটা হিসাব করবা? বড়টার ক্ষেত্রে নিয়ে চিন্তা করো, পাই আর স্কয়ার এইচ। হ্যাঁ, পাই আর স্কয়ার বার 2 স্কয়ার, আর কত 5 স্কয়ার। সো ইটস অল অ্যাবাউট 25 পাই। এমনও হইতে পারে। আর ছোটটার ক্ষেত্রে নিয়ে চিন্তা করলে 9 পাই, রাইট? সো তুমি ক্যালকুলেট করে দেখো যে কোনটা সত্য, এবং অ্যান্সার তো অবশ্যই এটা নিচে দেওয়া আছে। সো তুমি জাস্ট অ্যান্সারটা ক্যালকুলেট করো। হ্যাঁ, আচ্ছা এবার আসো ঘনক। এবার কি পড়বো আমরা? ঘনক। হোয়াট ইজ ঘনক? ঘনকের তল হচ্ছে 6টা। ঘনকের তল কটা? 6টা, এবং 6টাই হচ্ছে মোটামুটি আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। 6 তলে 6টা বর্গক্ষেত্র নিয়ে একটা যে 3D অবজেক্ট তুমি পাও, এটার নাম হচ্ছে ঘনক। আচ্ছা মনে রাখবা, ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। এবার ঘনকের আয়তন কতটুকু? এটা এ, 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 এটা এ। এই বাহুর আয়তন, এই বাহুর দৈর্ঘ্য এ, এ, এ। ওকে, ঘনকের আয়তন কতটুকু? এ কিউব। অর্থাৎ প্রত্যেকটা বাহুর কিউব করলে তুমি আয়তন পেয়ে যাবে। আচ্ছা, যদি আমাকে জিজ্ঞাসা করে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো ঘনকের একটা তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি এ স্কয়ার। সে ফর এই তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এ স্কয়ার। এবার এরকম তল আছে আমার কাছে 6টা, 6a স্কয়ার। আচ্ছা এবার আসো ঘনকের এক বাহু থেকে অপর বাহু, এই যে এইখানে, এটা হচ্ছে ঘনকের কর্ণ। ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। আর যদি তোমাকে বলে ঘনকের যে কোনো একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য, তো যে কোনো একটা পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। তাহলে এটা কিন্তু সহজ, ওই যে বর্গক্ষেত্রের মতো। এটাও মনে রাখবা, √2a। শেষ। এটাই হচ্ছে ঘনক নিয়ে যে আইডিয়া আছে, সবগুলো আইডিয়া তুমি যদি এই ইনফরমেশন গুলো মনে রাখতে পারো, বাকি এমসিকিউ দেখবে যে তোমার জন্য পুরো পান্তা ভাত। কি একদম পান্তা ভাত। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 6√3 মিটার হলে এর আয়তন কত? কর্ণের দৈর্ঘ্য কত? 6√3। এটা একটু আগে আমরা পড়ে আসলাম না, √3a ইজ ইকুয়াল টু 6√3। উভয় পক্ষে √3 চলে গেলে 6। তাহলে ঘনকের আয়তন কত হবে? আয়তন হবে হচ্ছে a কিউব, অর্থাৎ 6 কিউব
ইটস অ্যাবাউট 216 সেন্টিমিটার বা মিটার কিউব, 216 মিটার কিউব। আচ্ছা, ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 150 বর্গ সেন্টিমিটার। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 6a স্কয়ার 150, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু 150 ডিভাইডেড বাই 6। আচ্ছা, পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত? সো তুমি জানো পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার থ্রাইস ডিভাইড বাই a। তাহলে এখান থেকে a এর ভ্যালু কত বের হয়ে আসবে? অতএব a ইজ ইকুয়াল টু কত আসবে বলো তো? অতএব a ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 150 ডিভাইড বাই 6, 150 ডিভাইডেড বাই 6 25, তার রুট ইজ অ্যাবাউট 5। তাহলে রুট ওভার 2 ইন্টু 5 ইজ অল অ্যাবাউট 5 রুট 2, অল অ্যাবাউট 5 রুট 2। ওকে, 3 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের আয়তন কত বলছে? 27 ঘন সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য বলছে 3 রুট 3 সেন্টিমিটার। সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বলছে 54 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু পাই ইন্টু আর এর ভ্যালু দিছে হচ্ছে 3। প্রথম হচ্ছে আয়তন। আচ্ছা, ঘনকের আয়তন, আয়তন মানে কি? এ কিউব, সো 3 কিউব 27 ঘন সেন্টিমিটার কিউব। 2 নম্বর কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট ওভার থ্রাইস a, 3 ইন্টু 3 ইটস অল অ্যাবাউট 3 রুট 3, 3 রুট 3। 3 নম্বর সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, 6 ইন্টু 3 স্কোয়ার, 6 9 54। তাহলে এর অ্যান্সার কি আসবে? 1 2 ও 3, 1 2 ও 3। ঘনকের কয়টি তল আছে? পড়ায় ফেলছি, ডান। এটা তোমাদের হোমওয়ার্ক। আয়তন দেওয়া আছে, ধার কত সেন্টিমিটার জানতে চাইছে। ওকে, এটাও তোমাদের হোমওয়ার্ক। এখানে আর এর ভ্যালু দেওয়া আছে আর। বলছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এত। কর্ণের দৈর্ঘ্য মানে কি? রুট ওভার থ্রাইস a ইজ ইকুয়াল টু আর রুট 3, আর এর ভ্যালু 5 সেন্টিমিটার বলা আছে। এগুলো তোমাদের হোমওয়ার্ক। ওকে, এবার আসো বহুভুজ। বহুভুজের 2 ধরনের পদ দেখাবো। বহুভুজের 2-3টা ম্যাথ, মানে বহুভুজের ম্যাথ দেখাবো প্রায় শেষের দিকে আমরা। হ্যাঁ, আচ্ছা, তো আমার কাছে ধরো আমি যদি মোটামুটি ধরনের আঁকি, আমি যদি মোটামুটি লেভেলের আঁকি 1 2 3 4 5 6, হ্যাঁ সুন্দর হয় না? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, unable to recognize 1 2 3 4। হচ্ছে না। ওকে, খুব আঙ্গা বুঙ্গা চুঙ্গা বহু বুঝিস, খুবই বাজে। 1 2 3 4 5 6, অ্যান্ড এটাকে একটু হচ্ছে না ভাইয়া, হচ্ছে না। 1 2 3 4 5 6, মোটামুটি 4 5 6। 1 2 3 4 5 6, A B C D E F, এটা হচ্ছে একটা বহুভুজ। এবার সুষম কখন হবে এই বহুভুজটা? যদি এই বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হয়, এটা একটা সুষম বহুভুজ। তো প্রশ্ন কি আসে? যে কোনো সুষম বহুভুজের ক্ষেত্রফল কত? প্রথম কথা হচ্ছে ক্ষেত্রফল কত। মনে রাখবা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে n ডিভাইডেড বাই 4 a স্কয়ার cot 180 ডিগ্রি ডিভাইড বাই n। এখানে n এর পরিচয় বাহুর দৈর্ঘ্য, n এর পরিচয় বাহুর সংখ্যা, a এর পরিচয় বাহুর দৈর্ঘ্য। n বাহুর সংখ্যা আর a বাহুর দৈর্ঘ্য। a ইজ ইকুয়াল টু কি বলতে পারতেছি? বাহুর দৈর্ঘ্য। তৃতীয় জিনিস, শীর্ষে উৎপন্ন কোণ। শীর্ষে উৎপন্ন কোণ, শীর্ষে উৎপন্ন কোণ। দেখো একটা বহুভুজ 2 ধরনের কোণ উৎপন্ন করে, একটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন করে কোণ, আর হচ্ছে শীর্ষে। কেন্দ্রে কেমনে কোণ উৎপন্ন করে? চিন্তা করো, আমি দুইটা বাহুর যে কোনো দুইটা বাহুর এই যেরকম কৌণিক ভাবে মিলাই দিলাম, এই যে কোনো দুইটা বাহু এরকম কোনাকুনি মিলাই দিলাম।
ফলে এই যে এখানে যে কোণটা উৎপন্ন করছে এটাকে বলি আমরা কেন্দ্রে উৎপন্ন কোণ। এবং এই কেন্দ্রে যদি কোনো সুষম ষড়ভুজ থাকে তাইলে আমি কি করতে পারি দেখো, যে কোনো সুষম ষড়ভুজ থাকলে এই প্রত্যেকটা কোণের মান কি হয়, সেম। এবং আমি যদি এই একটা ইসের ক্ষেত্রফল বাই করতে পারি, এই যে দেখো এখানে যে উৎপন্ন যে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল বাই করতে পারি, তারপর আমি যতগুলো জিনিস আছে অত দিয়ে ভাগ গুণ দিয়ে দিলে আমি এটা টোটালটা ক্ষেত্রফল বাই করতে পারি। এটা আমরা একটু পরের হিসেবে শিখবো, বাট আগে আমি তোমার দেখাইলাম যে কেন্দ্রে উৎপন্ন কোণ কি আর শীর্ষে উৎপন্ন কোণ কি একটু বুঝে। এটা হচ্ছে আমার কেন্দ্রে উৎপন্ন কোণ, এটাকে আমরা কি বলতেছি, কেন্দ্রে উৎপন্ন কোণ। হ্যাঁ, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ কি 360 ডিভাইডেড বাই n, বাহুর সংখ্যা। আর যদি বলে শীর্ষে উৎপন্ন কোণ, এই যে এটা হচ্ছে শীর্ষে উৎপন্ন কোণ 3, এটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে, এটাকে আমরা কি বলবো, 2 নম্বরটা হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ, আর 3 নম্বরটা কি বলবো, শীর্ষে উৎপন্ন কোণ, এটা হচ্ছে কেন্দ্রে, আর 3 নম্বর কি বলবো, শীর্ষে, শীর্ষে উৎপন্ন কোণ। শীর্ষে উৎপন্ন কোণ কেমন, শীর্ষে উৎপন্ন কোণ হচ্ছে এটা হচ্ছে শীর্ষে উৎপন্ন কোণ। শীর্ষে উৎপন্ন কোণ সমান সমান তোমার একটা সূত্র মনে রাখতে হবে, n-2 into 180 divided by n। কি বলছি, n-2 into 180 divided by n, এটা শীর্ষে উৎপন্ন কোণ। যদি এটা 6 হয়, 6 - 2 4 into 180 divided by 6, এটা হচ্ছে সূত্র। চলো আমরা একটু ম্যাথগুলো দেখি। যে সুষম পঞ্চভুজ, যখন এই সুষম ওয়ার্ডটা লেখা আছে তার মানে এটা হচ্ছে সুষম পঞ্চভুজ, 1 2 3 4 এই 5। এটা বলছে শীর্ষ উৎপন্ন কোণের মান কত, তাহলে কি লিখবো, 5 - 2 into 180 divided by 5। এটা ক্যালকুলেট করলে কত আসে, 5 - 2 into 180 divided by 5, 108 ডিগ্রি। ওকে, পরেরটা, সুষম অষ্টভুজের শীর্ষকোণের মান কত, হোমওয়ার্ক সেম, n-2 into 180 divided by n, শর্টকাট, একদম ডাইরেক্ট শর্টকাট বসে দিবা। ওকে, আচ্ছা এটা লাগবে না, সেম টাইপসের প্রশ্ন আমার দরকার নাই। ওকে, আচ্ছা এবার দেখো বলছে এই বহুভুজটির ক্ষেত্রফল কত। যখনই বলে দিবে সুষম বহুভুজ, বুঝো সুষম ষড়ভুজ তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, যখনই তোমাকে এরকম বাহুর দৈর্ঘ্য a বলে দিছে এবং বলছে সুষম ষড়ভুজ n = 6, সুষম না বললে কিন্তু হবে না, বলে দিছে, তখন সূত্র কি, n² ডিভাইড বাই 4 ইন্টু cot 180 ডিগ্রি ডিভাইড বাই n, n এর ভ্যালু 6 ইন্টু 2² ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই 6। সো ক্যালকুলেটর ওপেন করে ফেলবা, ক্যালকুলেটর ওপেন করে লিখবা 6 ইন্টু 2² ডিভাইডেড বাই 4 ইন্টু cot মানে কি 1 ডিভাইডেড বাই 10, 10 এর ভ্যালু হচ্ছে 180 ডিভাইড বাই n, 180 ডিভাইডেড বাই 6, তার মান 6√3 বর্গ সেন্টিমিটার, 6√3 বর্গ সেন্টিমিটার। ওকে, পঞ্চভুজের ক্ষেত্রফল কত, আগেরটা পারলে এটা তো তোমরা ইজিলি পারবা, এটা তোমাদের জন্য হাউসওয়াইফ অথবা হাউস হাজবেন্ড, হাউসওয়াইফ অথবা হাউস হাজবেন্ড। আচ্ছা এই যে যেটা বলতেছিলাম একটু আগে, যেটা তোমাদেরকে বলতেছিলাম যে সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব 6 মিটার। দেখো এখন কিন্তু বাহুর দৈর্ঘ্য বলে নাই, সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব 6 মিটার, এর ক্ষেত্রফল কত বর্গ মিটার, এটাই সব থেকে সুন্দর এমসিকিউ এখান থেকে আসে। 1 2 3 4 5 6, এটা হচ্ছে একটা সুষম ষড়ভুজ। এবার এর কেন্দ্র থেকে মানে যে কোনো দুইটা কি বলছে, কেন্দ্র থেকে কৌণিক দূরত্ব, অর্থাৎ এইখান থেকে এইটার যে দূরত্ব এবং এইখান থেকে এইটার যে দূরত্ব, দুইটা দূরত্বই কি সমান। তাহলে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটার নাম কি, সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে বলতো, ওই যে আমরা শিখে আসছি 360 ডিভাইড বাই 6, যেহেতু সসম ষড়ভুজ বলছে তাহলে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। এটা কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং এটা একটা কি, সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এইটার ক্ষেত্রফল তুমি যদি বের করে ফেলতে পারো, এটার ক্ষেত্রফল তুমি যদি বের করে ফেলতে পারো এবং বাকিগুলোর ক্ষেত্রে তুমি কি করবা,
বাকি এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে বলো তো? একটা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি বের করতে পারো, বাকি ত্রিভুজ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এটার ক্ষেত্রফল পেয়ে যাবা। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে এতটুকুর ক্ষেত্রফল বের করা। ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি হলো, ত্রিভুজ ও এ বি তে ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু 6 মিটার, ও তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ও এ বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওই যে আমি শিখে আসছি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি তোমার কাছে দেওয়া থাকে, তাহলে তুমি কি করতে পারো? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো। তাহলে 36 ডিভাইড বাই 2 ইন্টু √3 ডিভাইড বাই 2, তাহলে আমি অ্যান্সার পাচ্ছি 9√3। এবার এই 9√3 কে তুমি যদি 6 দিয়ে গুণ দিয়ে দাও, যে 9√3 ইন্টু 6, তাহলে তোমার অ্যান্সার আসবে 54√3। এই 54√3 হচ্ছে তোমার কি টোটালটার ক্ষেত্রফল। বুঝছ? বুঝছ? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি বলছে? ত্রিভুজ টুয়াইস এ বি। ওকে, বলছে টুয়াইস এ বি এর মান নির্ণয় করো। এ বি সি ডি ই এফ জি বহুভুজ। তাহলে দেখো তো এই বহুভুজটা কেমন। 1 2 3 4 5 6 7 8, অষ্টমভুজ। এবং অষ্টমভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ, অষ্টমভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ সেটা কত? আমরা কি জানি? কেন্দ্র মানে কি? 360 ডিভাইডেড বাই 8, তাইলে কত আসে? দেখো ক্যালকুলেশনে ভুলে গেছি। 360 ডিভাইড বাই 8 ইজ ইকুয়াল 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি যদি দ্বিগুণ আমাকে করতে বলে, 2 ইন্টু 45 ডিগ্রি সমান সমান কত আসবে? 90 ডিগ্রি। কত আসলো? ও এ বি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এ বি। আচ্ছা, উল্টা বের করছি আমরা। আচ্ছা, কেন্দ্রে উৎপন্ন কোণটা একটা বুঝলাম, এটা তো হচ্ছে আমরা যেটা বের করছি সেটার নাম হচ্ছে এ ও বি। ঠিক আছে, 2 ইন্টু এ ও বি, সমস্যা নেই, দেখাচ্ছি। এটা সমান কত পাইলাম? এটা সমান পাইলাম হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, প্যারা নেই, পরে কাজে লাগবে। আচ্ছা, তোমারে বের করতে বলছে কি? ও এ বি। ও এ বি মানে কোনটা? এই কোনটা, এই কোনটা, এই কোনটা বের করতে হবে। তোমার ক্যালকুলেট করতে হবে যে এই কোনটা। আমরা চুলটা ক্যালকুলেট করে ফেলছি। উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ ও এ বি, এই অ্যাঙ্গেলটা। সমস্যা নাই। দেখো, আমি যদি চিন্তা করি যে ভাইয়া এই টোটালটা আমার কি কোণ? শীর্ষ উৎপন্ন কোণ। সেই কোণের অর্ধেক আমার কি? ও এ বি, রাইট? বুঝছো? আমার শীর্ষে উৎপন্ন কোণ কতটুকু? এই গ্রিন কালারের অংশটুকু। এই গ্রিন কালারের অংশটুকু আমার কি? শীর্ষে উৎপন্ন কোণ। তাহলে আগে আমি এটা বাই করি যে শীর্ষে কি পরিমাণ কোণ উৎপন্ন করে। সূত্র কি? 8 - 2 n - 2 ডিভাইড বাই n ইন্টু 180। সো এটা অ্যান্সার বাই করলে কত হয়? 8 - 2 ইন্টু 180 ডিভাইড 8 মানে 6 ইন্টু 180 ডিভাইডেড বাই 8 কত হয়? 135 ডিগ্রি। আচ্ছা, এই টোটালটা শীর্ষে উৎপন্ন কোণ। এবার ও এ বি, ও এ বি এটা অ্যাকচুয়ালি কি? 135 ডিগ্রির অর্ধেক। এখন যদি তোমারে বলে টুয়াইস ও এ বি, তার মানে কি? এটার সাথে আবার 2 গুণ হবে। তো ঘুরে ফিরে ওই শীর্ষে উৎপন্ন কোণই জানতে চাইছে। সো আমি একই এমসিকিউতে দুইটা জিনিসই বাই করে দেখাইলাম। এটা কেন দেখাইলাম? কারণ এর পরেরটাই দেখো ক্ষেত্রফল নির্ণয়। পরেরটাই দেখো ক্ষেত্রফল নির্ণয়। তো ক্ষেত্রফল নির্ণয় তোমার তো আমি অলরেডি বলেই দিছি যে এই বাহুর দৈর্ঘ্য তোমার কাছে গিভেন 2 সেন্টিমিটার, এই বাহুর গিভেন তোমার 2 সেন্টিমিটার গিভেন, মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, এবং এটা কত ভুজ? অষ্টম ভুজ। তাহলে তুমি কি করবা? এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবা, 8 দিয়ে গুণ দিয়ে দিবা। আগে দেখায় আসছে। সো দিস ইজ হাউসওয়াইফ অর হাউস হাজব্যান্ড। মনে থাকবে? বুঝছি? ওকে, ট্রাপিজয়েম। আচ্ছা, ট্রাপিজয়েম জিনিসটা কি? ট্রাপিজয়েম জিনিসটা হচ্ছে যে যার দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং দুইটা বাহু পরস্পর কি? অসমান্তরাল। যার দুইটা বাহু পরস্পর সমান্তরাল এবং যার দুইটা বাহু পরস্পর অসমান্তরাল, এমন জিনিসকে আমরা মোটামুটি লেভেলে ট্রাপিজয়েম বলি, রাইট? যে এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান না, আর এই দুইটা বাহু কি? পরস্পর অসমান্তরাল। কোনো না কোনো লেভেলে যে এরা হচ্ছে ছেদ টেদ করবে। যেমন এটার বড় 12 করলা, এটার এই পাশে নিলা, ছেদ করতেছে। যে এটাকে তুমি যদি এখানে বড় করো, এটাকে তুমি যদি এখানে নিয়ে যাও, ছেদ করবে, অসমান্তরাল। ওকে, সো এটা তো গেল। এবার ট্রাপিজয়েমের যে ব্যাপারগুলো আছে, যে ট্রাপিজয়েমের যে ফেনোমেনা বা কিভাবে ট্রাপিজয়েমের ক্ষেত্রফল বের করে,
লুক এট হেয়ার, এটা একটা বাহু ট্রাপিজয়েমের, এটাকে আমি বলতেছি এ বাহু সমান্তরাল বাহুর ভিতরে। এটা হচ্ছে ছোট বাহু, এটাকে বললাম বি বাহু। এবং ট্রাপিজয়েমের যদি আমি উচ্চতাটা বাই করতে পারি, এটাকে বলি উচ্চতা এইচ। ওকে, তাহলে তোমার এটার ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু বড় বাহু প্লাস ছোট বাহু ইন্টু উচ্চতা। এবার এই ইনফরমেশনটাই আমার পরবর্তীতে কাজে লাগবে, জেনারেলি এটাই আসে। আর সিকিউতে যেটা আসবে সেটা আমি তোমার রিপন স্যার দেখাই দিবে। হ্যাঁ, তোমাদের জন্য আমি এবং রিপন স্যার মিলে জেনারেল ম্যাথের সিকিউ আপলোড করবো ঠিক এক্সামের, আইসিটি এক্সামের সময়, মানে আইসিটি এক্সাম যেদিন দিয়ে আসবো ওই দিন। ওইটার মধ্যে রিপন স্যার ত্রিকোণমিতি পরিমিতি নিবে, আমি বৃত্ত অলরেডি নিয়ে রাখছি। সো 3টা 4টা চ্যাপ্টার শেষ, আর বাকি 4টা চ্যাপ্টারের মধ্যে আমি পরিসংখ্যান, বীজগণিতিক অনুপাত সমানুপাত, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3, 4টা চ্যাপ্টারে এমসিকিউ সিকিউ তোমাদের কভার করে দিব। সো তোমরা ইনশাল্লাহ কোনো প্যারা নিও না, ওইখানে তোমরা সিকিউ পাওয়া যাবা। ওয়ান স্টপ সলিউশন হবে এবার এফটি। ওকে, ঠিক আছে। কেউ গত বছর কলিজা কাইটা দিছে কি না দিছে এটা আমরা এবছর দেখবো না, আমরা এবার কলিজা কাটার সাথে ভুনা কইরা লবণ মাখাই দিব। তোমার জাস্ট গিলে খাইতে হবে, পরীক্ষা ডেলিভার করে দিয়ে আসতে হবে, দ্যাটস ইট। বুঝলা? ওকে ওকে, আচ্ছা। তো দেখো এইবার ট্রাপিজয়েমটার দিকে তুমি তাকাও, এটা খুবই সুন্দর একটা ট্রাপিজয়েম। বলতেছে যে ভাই এই ট্রাপিজয়েমের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, এটা 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, এবং এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, এটা গিভেন। তাহলে চিন্তা করো যে বি আর সি এই টোটাল বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 12 প্লাস 5 17 সেন্টিমিটার। আর এইটুক বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তাহলে তোমার এ বাহু হচ্ছে 17 সেন্টিমিটার, বি বাহু হচ্ছে 12 সেন্টিমিটার। তোমার উচ্চতা দেখো, সেটাও বলছে h is equal to 12 সেন্টিমিটার। জাস্ট ইউ হ্যাভ টু কিপ দ্য ভ্যালুস, যে 17 প্লাস 12 ইন্টু 12, তাহলে 7 আর 2 9, 1 আর 1 যোগ করলে 2, 29, সরি হাফ, হাফ ইন্টু 17 10 27 29, 29 ইন্টু 12, এটা ক্যালকুলেট করলে যে এটাই আসবে মেবি 174। সো ট্রাপিজয়েমের ক্ষেত্রফল রিলেটেড আই থিঙ্ক প্রবলেম আসো তোমরা পারবা। আসো এবার আসো কম্বাইন্ড যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। কি বলছে? এএফডি এর অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করো। বলছে এইটা 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 এটা একটা বর্গক্ষেত্র, এই টোটালটা হচ্ছে একটা বৃত্তাকার ক্ষেত্র। তাহলে এই অর্ধবৃত্ত মানে কি? এতটুকু অর্ধবৃত্ত, এটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বলো তো এই বৃত্তের ব্যাসার্ধ কতটুকু? এই যে এতটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বর্গক্ষেত্র বলে দিচ্ছে এটার দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে কত মিটার? 7 মিটার। তাহলে এটা এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার। ওকে, কিন্তু হবে অ্যান্সার হবে না, এটা তো পুরোটা বৃত্তের ক্ষেত্রফল, তাকে অর্ধেক করতে হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 49 পাই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন দেখো এটা ভাই কিভাবে মাথায় মাথায় ক্যালকুলেট করি। 49-এর সাথে 3 গুণ করো, 50-এর সাথে 3 করবো 150, 150 অর্ধেক ভাগ করলে কত হয়? 75। তাহলে 75-এর কাছাকাছি কোন একটা অ্যান্সার আসবে। ডিউ অ্যাডমিশন টেস্টে এইভাবে করে অ্যান্সার মিলাইতে হয়, বুঝছো? তো যেহেতু ভাইয়া ডিউতে পড়ি, ওই একটা হ্যাবিট কাজ করে। সো ওই হ্যাবিট দিয়ে এমসিকিউ গুলো এইভাবে ক্যালকুলেট করা যায়, ক্যালকুলেটর ছাড়াও করা যায়। ঠিক আছে, ওই যে তোমাদের ওই যে সোকল্ড হাইপ ভাইয়া ক্যালকুলেটর ট্রিক্স এর মাধ্যমে ম্যাথ করে না, তোমাদের আবির ভাইয়া ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার এমসিকিউর অ্যান্সার বলে দিচ্ছে। এই ট্রিক্স ওই ভাইয়ারে বললো শিখতে আগে। আচ্ছা, সো এখন আমরা পড়তে চলেছি আমাদের পরের এমসিকিউ। একটি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার। বলছে বিষমবাহু ত্রিভুজ এটা কি ধরনের ত্রিভুজ? তিনটা ত্রিভুজের, একটা ত্রিভুজের 3টা বাহু যদি আলাদা আলাদা হয় বা 3টা বাহুর দৈর্ঘ্য যদি ডিফারেন্ট হয়, সেফর আমি একটা ত্রিভুজ তোমাদের আইকা দেখাই। সেফর এমন একটা, এমন একটা, এমন একটা, এমন একটা। তাহলে যেই ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে ডিফারেন্ট, একটা 7 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, এই ধরনের ত্রিভুজকে আমরা বলি বিষমবাহু ত্রিভুজ, যার কোনো বাহুই সমান নয়। তার মানে এটা একটা সঠিক। বলছে এটার অর্ধ পরিসীমা, এটা সঠিক। বলছে এটা অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা s ইজ ইকুয়াল টু তোমরা কি লিখতা? 7 প্লাস 5 প্লাস 6 ডিভাইডেড বাই 2। একদম কুটি কালের সূত্র, বাচ্চা কালের। অর্ধ পরিসীমা 3 বাহুর যোগফলকে অর্ধেক করে দিতে হবে। পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। 7 আর 5 12, 12 আর 6 18, অর্ধেক করে দিলে কি হয়ে যাবে? 9। এবার এর ক্ষেত্রফল কতটুকু? ক্ষেত্রফল হচ্ছে s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে
এর অর্ধ পরিসীমা যদি হয় 9, 9 মাইনাস 5, 9 মাইনাস 6, 9 মাইনাস 7, তাহলে এর ক্ষেত্রফল কতটুকু হবে? 9 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 4 নং 36, 36 ইন্টু 3 ইন্টু 2। সো দেখো এটাকে কিভাবে করবা? 36 ইন্টু কত? 36 দুগুণে কত? 72, 72 এর সাথে 3 গুণ করো, 72 এর সাথে 3 গুণ দিলে কত আসে? 72 ইন্টু 2, 72 ইন্টু 3, 3 দুগুণে 6, আর এখানে 3 সাথে 21, 216, 216 রুট করবা, 216 রুট, দেখো 200 রুট করলে কত আসে? 20। তার মানে তোমার যে অ্যান্সার আসবে সেটা 20-এর থেকে কম। আবার 14 তুমি যদি রুট করো, তুমি যদি 14 কে রুট করো, এটা আবার পারো না অবশ্য তোমরা, 14 এর স্কোয়ার করো 196, অর্থাৎ এটার থেকে একটু বড়, তাহলে এটার থেকে বড় আসে 14.7। মাথায় মাথায় করা যায়, এগুলারে মাথায় মাথায় করা যায়, যে ক্যালকুলেটর লাগে ব্যাপারটা এমন না যে তুমি এই ধরনের ক্যালকুলেশন 20-এর থেকে কম হবে তাহলে কি 15, 14 বা 15 থেকে বড় হবে। এটাই হচ্ছে আনসার, 1, 2 আর 3। আচ্ছা, বিষমবাহু চতুর্ভুজ, দেখো পৃথিবীতে যে কোনো চতুর্ভুজ হোক তার 4টা বাহু তুমি যদি যোগ করে দাও তুমি অলওয়েজ কি পাবা? 4টা কোণ যদি তুমি যোগ করে দাও অলওয়েজ 360 পাবা। এটাই হচ্ছে আনসার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। এই ভিডিওটা পরিসীমার সাথে আগে আরেকটা ভিডিও আছে 8 ঘন্টা 10 মিনিট, ওই দুইটার সাথে একসাথে যোগ হবে, এবং এই দুইটা ভিডিও তুমি যদি খুব সুন্দর করে পড়ো তাহলে তোমার আর কিচ্ছু প্রয়োজন হবে না, তোমার ম্যাথমেটিক্সে জেনারেল ম্যাথের যতটুকু আছে সবকিছু সম্পূর্ণভাবে কভার হয়ে যাবে। আগের ভিডিওটা 8 ঘন্টা 10 মিনিট, এই ভিডিওটা প্রায় মনে হয় 2 ঘন্টার মতো হবে। তো এই 10 ঘন্টার ভিডিও কেউ যদি দেখে যাও পরীক্ষার হলে ইন্টু 2x পেডে 1.75x কেটে এবং প্র্যাকটিস করো, শুধু আমার এই শীটটা প্র্যাকটিস করো, স্লাইডগুলো প্র্যাকটিস করো, তোমার আর এমসিকিউ রিলেটেড কোনো ঝামেলা হবে না, তুমি সম্পূর্ণ সবকিছু ইনশাল্লাহ পারবা। তো এটাই ছিল আজকের ভিডিও, এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, এবং তোমাদেরকে তো বলেই দিলাম যে তোমাদের সিকিউ ইনশাল্লাহ আসতে চলেছে। আল্লাহ হাফেজ সবাইকে।